আজ আমাদের 24তম ক্লাস হচ্ছে। এরপর আমাদের আরো 3টা ক্লাস হবে, এরপরই পরীক্ষা। তো আজকের ক্লাসে আমরা কোনো ডিজাইন শিখছি না, জানবো যে কোর্স শেষ করার পরে কি করব। এটা অনেকেই একটু দ্বিধায় থাকে যে কি করবে ভেবে পায় না। তো এই সম্পর্কে আমি আমার পক্ষ থেকে কিছু বলি। আরেকটা টপিক নিয়ে কথা হবে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে হালাল হারাম। আশা করি অনেকেরই কাজে লাগবে। তো চলুন শুরু করি। কোর্স শেষে আমরা কয়েকটা কাজ করতে পারি গ্রাফিক ডিজাইন শেখার পর। প্রথম হয়তো আমরা কোনো জব করতে পারি, অথবা কোনো ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত হতে পারি, উদ্যোক্তা হতে পারি। এবং আরেকটা বিষয় হলো যে আমরা লার্নিং করতে পারি, কন্টিনিউ করতে পারি। তো এই প্রত্যেকটা বিষয় আমি একটু একটু করে আলোচনা করি। চলেন, আমরা যদি জব করতে চাই, ওই ক্ষেত্রে এটা ডিজাইন হাউস হতে পারে, যে কোনো একটা ডিজাইন হাউসে গিয়ে আমি জব করলাম, এটা হতে পারে। ডিজাইন হাউসগুলো কেমন হয়? ডিজাইন হাউস হলো যে তারা গ্রাফিক ডিজাইনের কাজ জানে, তারা একটা অফিস করেছে এবং সেইখানে তারা তাদের ওখানে বিভিন্ন ক্লায়েন্টরা আসে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি, তাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা আসেন। আসার পরে তাদের যেই প্রয়োজনীয় জিনিস থাকে ওগুলো ডিজাইন করেন, এবং ডিজাইন করার পরে তারা তাদের নিজস্ব কোনো প্রিন্টিং মেশিন থাকে না। তারা অন্য যাদের প্রিন্টিং মেশিন আছে তাদের থেকে কাজটা করিয়ে নেন। কাজটা করিয়ে নেওয়ার পরে ডেলিভারি দিয়ে দেন। যেমন আমার প্রতিষ্ঠান যেটা আছে এরকম, এটা হলো ডিজাইন হাউস। এইখানে আমরা ক্লায়েন্টের অর্ডার নিই, অর্ডার নেওয়ার পরে প্রিন্টিং প্রেসগুলোর সাথে আমাদের কথা বলা আছে। তো আমরা কাজ করে মেল করে দেই, তারা কাজটা কমপ্লিট করে বাইন্ডিং সব কিছু ঠিকঠাক করে আমাদের অফিসে পৌঁছে দেয়। পরবর্তীতে আমরা শুধু ক্লায়েন্টকে ডেলিভারি দিই। ক্লায়েন্টের কাজ হলো তারা আমাদের অফিসে এসে অর্ডার দেয় এবং অফিস থেকে নিয়ে যায়। ঠিক আছে, আমরা ফুল ডিজাইন থেকে নিয়ে প্রিন্ট পর্যন্ত পুরো প্রসেসের কাজটা করে দিলাম তাদেরকে। তো এগুলো ডিজাইন হাউস। তো এই ধরনের ডিজাইন হাউসে জব করা যেতে পারে। দ্বিতীয় হলো প্রিন্টিং প্রেস। প্রিন্টিং প্রেস হলো যে যাদের ছাপানোর জন্য মেশিন আছে, হ্যাঁ। তো এই ছাপানোর মেশিনগুলো বেশ দামি হয়, হ্যাঁ। যদি ভালো মেশিন হয় তাহলে অনেক দাম হয়, যার কারণে এটা সবাই এফোর্ড করতে পারে না, কিনেও না। আবার অনেকে আছে যে হয়তো এফোর্ড করতে পারবে, কিন্তু এগুলোর জন্য আলাদা লুক লাগে। যেমন ডিজাইনারের কাজ ডিজাইন করা, কিন্তু যিনি করেন এগুলোকে ছাপান, হ্যাঁ, বা মেশিন অপারেটর, ওনার কাজ শুধু ছাপানোই, উনি ডিজাইনের কিছুই বোঝে না। এরকম বেশিরভাগ এরকম না। ধরেন যে আপনি যদি 100 জন লোককে দেখেন যারা ছাপানোর কাজ করছে, তাদের 90 জনই হয়তো কম্পিউটারের কিছুই পারে না। ঠিক আছে, এরকম তাদের সেক্টরটাই ভিন্ন। তারা কালি কাগজ এগুলো নিয়ে কাজ করে, মেশিনের সাথে তাদের সম্পর্ক বেশি। আর ডিজাইনারদের সম্পর্ক হলো কম্পিউটারের সাথে। তো তাদের কাজ কি? তারা প্রিন্ট করে দেয়। এটা তারা সাধারণ ক্লায়েন্টকেও দেয়, এই জন্য তারা তাদের প্রিন্টিং প্রেসের সাথে দু একজন ডিজাইনারকে হায়ার করে রাখে। ঠিক আছে, ওইখান থেকে ডিজাইন করেও সরাসরি প্রিন্ট করে। আবার বেশিরভাগ সময় যেটা হয় যে এটা অন্য ডিজাইন হাউসগুলো তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করে। ঠিক আছে, এটা হলো প্রিন্টিং প্রতিষ্ঠান। তো এগুলাতেও কাজ করতে পারেন, ডিজাইনার হিসেবে জব করতে পারেন। আচ্ছা, এরপরে হলো ডিজিটাল সাইন। ডিজিটাল সাইন বলতে যে সমস্ত জায়গায় প্যানা, পিভিসি, ক্রেস্ট, হ্যাঁ, টি শার্ট, চাবি রিং, ডিজিটাল যে প্রোডাক্টগুলো, ডিজিটাল প্রোডাক্ট না, যেগুলো কি বলে, এগুলোকে ডিজিটাল ব্যানার বলে, এই জন্য ডিজিটাল সাইন বললাম। আচ্ছা, তাহলে এই জাতীয় যে কাজগুলো, গিফট আইটেম, স্টেশনারি, এই জাতীয় যে কাজগুলো আছে, এগুলো নিয়ে যারা কাজ করে এগুলোকে বলা ডিজিটাল সাইন বা ডিজিটাল প্রিন্টার্স। তো এগুলোতে কাজ করা যেতে পারে। তো এখানে যদি আপনি কাজ করেন, ওই ক্ষেত্রে আপনাকে কি করা লাগবে? ডিজাইন হাউসে কাজ করলে শুধু ডিজাইন নিয়ে কাজ করতে হবে, হয়তো প্রিন্টিং প্রেসে একটু যাওয়া আসা লাগতে পারে কখনো, আবার হয়তো না গেলেও চলবে একবারে, এরকম। আবার প্রিন্টিং প্রেসে কাজ করলে
ওই ক্ষেত্রেও ডিজাইনার হিসেবে জব করলে ডিজাইন, আর যদি অন্য অন্য কাজ করেন, অনেক কিছু শেখা দরকার আছে জীবনে। মানুষ জব কেন করে? কারণ এক সময় গিয়ে সে উদ্যোক্তা হবে, এই জন্যই তো জব করে। মানুষ তো সারা জীবন মানে জবই করবে, এই জন্য তো আর জব করে না। এরপরে দেখেন তাহলে ডিজিটাল সাইনে গেলে আপনি এই ব্যাপারগুলো শিখতে পারবেন। আচ্ছা, আরেকটা হলো কোনো কোম্পানিতে জব করা। এটা হইতে পারে কোনো কর্পোরেট কোম্পানি, যেমন কোনো খাবারের কোম্পানি হইতে পারে, অথবা কোনো অন্য যে কোনো কোম্পানি, মানে প্রত্যেক কোম্পানিরই হচ্ছে ডিজাইনার লাগে। তো যে কোনো কোম্পানি হতে পারে। আচ্ছা, এটা ঔষধের কোম্পানি হতে পারে, খাবারের কোম্পানি হতে পারে, অথবা অন্য কোনো আসবাবপত্রের কোম্পানি হতে পারে। তো এগুলোতে আপনি জব করতে পারেন, ঠিক আছে। তো আমার ধারণার ভিতরে যেগুলো ছিল, আমাদের অনেক স্টুডেন্ট যে এখানে জব করতেছে, আমি ওই ব্যাপারগুলোকে হচ্ছে সামনে এনেছি। এছাড়াও আরও অন্য অনেক বিষয় থাকতে পারে যেগুলো আমার মাথায় নেই। আরেকটা বিষয় হলো, দেখেন আমি তো একজন মানুষ, এখন আমি কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানে, মানে যত ধরনের প্রতিষ্ঠান হয় সব ধরনের প্রতিষ্ঠানে জব করে এক্সপিরিয়েন্স হয়ে আপনাদেরকে গাইড করতে পারবো না, ঠিক না। আমি যেগুলোতে কাজ করেছি, তো কাজ ওইগুলোতে হয়তো একটু ভালো বলতে পারবো, আর যেগুলোতে কাজ করি নাই, একটু জানাশোনা আছে, ওগুলো সম্পর্কে ধারণা দিতে পারবো। তো ওটাই করছি আমি ডিজাইন হাউসে কাজ করেছি, আর বাকিগুলোতে আমার ওরকম সরাসরি সম্পৃক্ত হওয়া হয়নি। হ্যাঁ, তো ডিজিটাল সাইনের সাথে কিছু কাজ করা হয়েছে, কিন্তু ওরকম আমি নিজে আসলে সবসময় ওভাবে করিনি, ঠিক আছে। হয়তো আমাদের কাজগুলো তাদের থেকে করা হয়েছে। মানে মূলত আমি তো ছিলাম বা আছি হলো ডিজাইন হাউসে, কিন্তু প্রিন্টিং প্রেসের সাথে জড়িত এবং ডিজিটাল সাইনের সাথে জড়িত। অন্য কোনো কোম্পানির সাথে সরাসরি আমি জড়িত না, ঠিক আছে। কিন্তু আমাদের কিছু স্টুডেন্ট আছে, তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, তো তাদের সাথে যখন কথা হয় এগুলো সম্পর্কে কিছু জানা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে জবের প্রক্রিয়া। হ্যাঁ, তো এগুলাতে আপনি জব করতে পারেন। জব করলে বেনিফিট যেটা, এটা হলো যে আপনার এক্সপিরিয়েন্স হবে, ক্লায়েন্টদের সাথে কাজ করার অভিজ্ঞতা হবে। তো আপনি যেখানে জব করবেন ওইখানে তো ক্লায়েন্টদের কাজই আপনি করবেন, ক্লায়েন্টরা বিভিন্ন রিকোয়ারমেন্ট দিবে, এগুলো আপনাকে ফিল আপ করে করে কাজ করতে হবে। তো সরাসরি ক্লায়েন্টের কাজ করার যে অভিজ্ঞতা, এটা আপনার হবে। এবং হচ্ছে এগুলো রিয়েল প্রোডাক্টে পরিণত হওয়ারও কিছু অভিজ্ঞতা হবে, যেমন প্রিন্ট হয়ে আসা, ওই ক্ষেত্রে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনি পারবেন। আর জবের ক্ষেত্রে নতুনদেরকে অনেকেই জব দিতে চায় না, ঠিক আছে। নতুন যারা যারা ডিজাইন শিখেছে কিন্তু আগের অভিজ্ঞতা নাই, কোম্পানিতে কাজ করে নাই, তাদেরকে জব দিতে চায় না, এবং তাদেরকে বলে হলো ফ্রেশার, মানে নতুন তারা। আচ্ছা, তো নতুনদেরকে কেন জব দিতে চায় না, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো, যদি তারা জব না করে তাহলে শিখবে কীভাবে, এটা। তো জব দিতে চায় না এই কারণে, কারণ নতুনরা অনেক ভুল করে, ঠিক আছে। আর এগুলো এমন কাজ যে ছোট একটা ভুল করলে ধরেন অনেক বড় একটা জরিমানা চলে আসে, এরকম। এই জন্য যারা খুব ব্যস্ত প্রতিষ্ঠান, তারা হচ্ছে নতুনদেরকে জব দিতে চায় না। কিন্তু অনেকে আছে, তারা আবার নতুনদেরকে খুঁজে খুঁজে জব দেয়, ঠিক আছে। কারণ কি? কারণ নতুনদেরকে জব দিলে তাদের কিছু বেনিফিট আছে। এক নাম্বার হলো যে তারা তাদেরকে অল্প স্যালারিতে নিতে পারে, এবং দ্বিতীয় হলো তাদেরকে দিয়ে অনেক কাজ করানো যায়, ঠিক আছে। যেগুলো পুরাতন হয়ে গেলে ওদের ডিমান্ড বেশি থাকে, তো ওদের দিয়ে করানো যায় না। এই জন্য অনেকে নতুনদেরকে খুঁজে খুঁজেও জব দেয়। তবে এই ক্ষেত্রে যেটা লক্ষণীয়, এটা হলো যখন আপনি ফ্রেশার হিসাবে কোথাও জয়েন করতে চাবেন, তখন স্যালারি যতই হোক আপনার জয়েন করে ফেলা উচিত, ঠিক আছে। আপনি জয়েন করবেন, আপনার অভিজ্ঞতার জন্য হলেও জয়েন করে ফেলা উচিত। ওইখানে যদি বেশ কিছুদিন কাজ করেন, আপনি যেই ভেতরগত বিষয়গুলো আছে এগুলো আয়ত্ত হয়ে গেলে পরবর্তীতে অন্য কোম্পানিতে সুইচ করতে পারবেন আপনি, এবং হচ্ছে তখন একটা ভালো স্যালারিতে জব করতে পারবেন। আচ্ছা, এটা গেল, এটা হলো জবের ব্যাপারে বললাম। এরপরে আসেন ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে বলি। তো ফ্রিল্যান্সিংয়ের জন্য সবার প্রথম কথা হলো যে এইখানে আপনার স্কিলের চেয়েও, স্কিল তো লাগবেই, কিন্তু স্কিলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কমিউনিকেশন স্কিল। মানে ডিজাইন স্কিলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমিউনিকেশন স্কিল। আপনি হচ্ছে কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন, মানে সুন্দর করে তাকে ম্যানেজ করতে পারেন কিনা, বুঝাতে পারেন কিনা, হ্যাঁ, মানে অল্প দামের কাজ বেশি দামে নিতে পারেন কিনা, এই যে স্কিলগুলো, এগুলো এখানে বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে এখনো পর্যন্ত পৃথিবীর যেই সিস্টেম, এখনো পর্যন্ত ইংরেজিটা খুব বেশি গুরুত্বপূর্ণ।
অনেকেই মনে করে যে, অনেকে পরামর্শও দেয়, অনেকেই মনে করে যে ওই গুগল ট্রান্সলেট দিয়ে করে ফেলবো, অথবা হচ্ছে এখন এআই আসছে, এখনও এআই ওই পরিমাণে স্মার্ট হয় নাই, তো যদি সামনে হয় তখন হয়তো হতে পারে। হ্যাঁ, ফেসবুক নাকি আনতেছে শুনলাম। তো এরকম হতে পারে যে যদি কখনো এমন হয় যে আপনি বাংলায় কথা বলছেন এবং এইটা আপনার যে ক্লায়েন্ট সে তার দেশের ভাষায় খুব আপনার যে ভাবভঙ্গি এগুলো সহ সুন্দরভাবে বুঝতে পারছে, যদি এরকম হয় তখন হচ্ছে ভাষাটার গুরুত্বপূর্ণ থাকবে না, কিন্তু এর আগ পর্যন্ত ইংরেজি ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। মোট কথা হচ্ছে শুধু আপনি ইংরেজি জানেন তাহলে হবে না। আপনি দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে কথা বলে, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, সবাই কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। আপনার ক্লায়েন্ট যারা, তারাও যে সবাই শুদ্ধ ভাষায় কথা বলবে বা শুদ্ধ ইংরেজিতে বলবে এরকম না, তাদের গ্রাম্য ইংরেজিতেও বলতে পারে, ওটাও আপনার শুনে বুঝতে হবে যে সে কি বলতে চায় এবং সেই অনুযায়ী আপনাকে সলিউশন দিতে হবে। এই জন্য এইখানে আপনার ডিজাইন স্কিলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এটা যদি থাকে তাহলে আপনার ডিজাইন স্কিল যতটুকুই থাকুক আপনি খুব সুন্দর ফ্রিল্যান্সিং করতে পারবেন। আচ্ছা, আর এখন ফ্রিল্যান্সিং কোথায় করবেন? অনেকে আবার এটা নিয়ে খুব ইয়েতে চলে আসে, মানে অনেকেও হয়তো খুশি হয়, কেউ হতাশ হয়, এরকম। এখানে কোনোটাই আসলে ওরকম কিছু না। যেমন আপনি ডিজাইন শিখছেন, আগে তো আপনি ডিজাইন পারতেন না, তো ডিজাইন শিখছেন, তো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে ইংরেজিটাও শিখতে হবে, তখন আপনি ইংরেজিটাও শিখবেন। আচ্ছা, তো দেখেন এই ক্ষেত্রে এক নম্বর হচ্ছে লোকাল ক্লায়েন্ট হতে পারে। অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং মানে হলো, আচ্ছা আমি কিন্তু ফ্রিল্যান্সিং ইনকাম এগুলো নিয়ে কোনো কথা বলার কথা না আমাদের কোর্সে, ঠিক আছে, কিন্তু এইটা মূলত গাইডলাইন হিসেবে বলছি যে কোর্স শেষে আপনি কোথায় যাবেন। হ্যাঁ, এগুলো কোনোটাই পূর্ণাঙ্গ গাইডলাইন না, আপনি পরবর্তীতে এগুলো সম্পর্কে জানবেন, জাস্ট একটা ধারণা নেন। তো অনেকেই মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ডলার ইনকাম করা এবং বিদেশের কাজ করা, এরকম না। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি বাসায় বসে বাহিরের কাজ করছেন। এটা হতে পারে ধরুন যে আপনার বাসা হচ্ছে ঢাকায়, অথবা আপনি বাসা জামালপুর, তো আপনি জামালপুরে বসে ঢাকার একজনের কাজ করে দিচ্ছেন, জামালপুরে বসে সিলেটের একজনের কাজ করে দিচ্ছেন, এটাও ফ্রিল্যান্সিং। ঠিক আছে, মানে হচ্ছে মুক্তভাবে আপনি বিভিন্ন মানুষের কাজ করছেন, কোনো একজন বসের আন্ডারে আপনি কাজ করছেন না, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন এটা টাকা হোক, ইউরো হোক, ডলার হোক, বা হচ্ছে রিয়াল হোক, যাই হোক, এটা ফ্রিল্যান্সিং। আচ্ছা, তো আপনি লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারেন। আবার হলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে অ্যাকাউন্ট করে ওইখানে কাজ করতে পারেন। এরপর হলো স্টক মার্কেট আছে, মানে যেখানে আপনি ডিজাইন করে ডিজাইন জমা দিয়ে রাখবেন, ডিজাইনাররাও যখন এটা ডাউনলোড করবো, এটা ডিজাইন হতে পারে, ডিজাইনের এলিমেন্ট হতে পারে, যেমন আমরা ফ্রি পিক থেকে এলিমেন্ট ডাউনলোড করি, আমরাও কিন্তু এই বছরব্যাপী সাবস্ক্রিপশন কিনে এরপর ডাউনলোড করি, ঠিক না? তো এরকম স্টক মার্কেট হতে পারে, স্টক মার্কেটে আপনি ডিজাইন আপলোড করতে পারেন। আবার হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড আছে, যেমন আপনি হচ্ছে কি করলেন, আপনি একটা মনে করেন কথার কথা টি শার্টের একটা ডিজাইন আপনি করলেন, করার পরে হচ্ছে মার্কেটে দিয়ে রাখলেন, তখন যার ওইটা পছন্দ হবে, হ্যাঁ, তখন সে অর্ডার করবে, এবং যেই কোম্পানি এটা দাঁড় করিয়েছে, ওয়েবসাইট অথবা প্রতিষ্ঠান, তারা হচ্ছে প্রিন্ট করে প্যাকেজিং করে তার কাছে পাঠিয়ে দিবে। মানে আপনার কিছু করতে হবে না, আপনি শুধু ডিজাইন করে ওইখানে জমা দিবেন, সাবমিট করবেন, এতটুকু, বা স্টোর করে রাখবেন, সাজিয়ে রাখবেন। তো এগুলো হচ্ছে প্রিন্ট অ্যান্ড ডিমান্ড। অথবা এগুলা ইয়ের ক্ষেত্রেও হতে পারে, এটাকে কি বলে, কেডিপি না কি যেন বলে, তো বুক পাবলিশিংয়ের ক্ষেত্রেও হতে পারে, এটাকে ই বুক সার্ভিস বলে। তো এই ধরনের খালি যে বই এরকম নাই, মানে ই সার্ভিস এরকম অনেক ধরনের হতে পারে। তো বই আপনি পুরোটা বানিয়ে পাবলিশ করে রাখলেন, যার পছন্দ হবে সে হচ্ছে ডাউনলোড করবে, ঠিক আছে। এটা নোটও হইতে পারে, প্ল্যানিং শিট হইতে পারে, মানে যা যা মানুষের প্রয়োজন এগুলো আপনি ডিজাইন করে হচ্ছে শুধু দিয়ে রাখবেন, যার যেটা পছন্দ ওটা হচ্ছে সে কিনে নেবে। এবং বাংলাদেশে এরকম সার্ভিস বোধহয় খুব একটা আছে কি না, কিন্তু অন্য দেশে আছে। কথার কথা, যেমন একটা নোট, একটা খাতা, জাস্ট দাগ রুল করে আপনি হচ্ছে একটা জিনিস বানাইলেন, বানানোর পরে তো নোটবুক অনেকের প্রয়োজন পড়ে না, তারা হচ্ছে অর্ডার করবে এবং ডেলিভারি দিবে। অ্যামাজনের এই ধরনের সার্ভিস আছে, আর এরকম অনেকেরই হয়তো আছে। আমি অ্যামাজনেরটা দেখেছিলাম, দেখলাম যে একজন হচ্ছে একটা শুধু নোটবুক, যেটার মধ্যে শুধু রোল করা আছে, দাগ দেয়া আছে, ঠিক আছে, শুধু একটা নোটবুক বিক্রি করে বোধহয় কোটি টাকার উপরে ইনকাম করেছে। তো
এই আর কি। আরও এরকম নোটবুক যে শুধু এখানে একটা আছে এরকম না, হাজার হাজার আছে, সবগুলোই সেল হচ্ছে। এক একজন এক এক প্ল্যানে বানাবে, তো ওইটা সেল হবে। এরপর হচ্ছে রিমোট জব। রিমোট জব, আগে যেটা লোকাল ক্লায়েন্টের কথা বললাম, ওইখানে আমি মূলত রিমোট জবের কথা বলে ফেলছি। এটা হচ্ছে যে আপনি এক জায়গায় বসে আরেক জায়গায় সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, মানে রিমোটলি কাজ করতেছেন, আপনি সরাসরি অফিসে গিয়ে কাজ করছেন না, বাসায় বসে অন্য ক্লায়েন্টদের কাজ করে দিচ্ছেন। আর লোকাল ক্লায়েন্ট বলতে হচ্ছে আপনার পরিচিত আশেপাশের, হ্যাঁ, অথবা ফ্রেন্ড সার্কেল থেকে যারা আসে তাদের কাজও করে দিতে পারেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি ফ্রিল্যান্সিং বিষয়ক কথাবার্তা বললাম। এরপর আসেন উদ্যোক্তা। তো এতক্ষণ পর্যন্ত যেই কাজগুলো আপনি করলেন, এগুলোর প্রতিষ্ঠান যদি আপনি তৈরি করেন, তাহলে আপনি উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে পারেন। আচ্ছা, একটা হলো যেই ডিজাইন হাউসে আপনি জব করতেন, জব না করে আপনি যদি নিজে একটা ডিজাইন এজেন্সি খোলেন, তাহলে আপনি উদ্যোক্তা হলেন। আচ্ছা, আর দ্বিতীয় হলো যে ডিজিটাল সাইন খুলতে পারেন। এরপরে মার্কেটিং এজেন্সি খুলতে পারেন, যারা শুধু হচ্ছে ওয়েবের জন্য বা অনলাইনের জন্য কাজ করে। যেমন অনেক প্রতিষ্ঠান এখন আছে যারা বিভিন্ন কোম্পানির সাথে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যারা অনলাইনে বিজনেস করে তাদের সাথে কোলাবোরেশন করে তাদের যে ডিজাইনের সার্ভিস এগুলো দেয়, এগুলো হতে পারে। আর প্রিন্ট অন ডিমান্ডের প্রতিষ্ঠান আপনি নিজেও করতে পারেন। যেমন কথার কথা যে আপনি কী করলেন, একটা টি শার্ট ডিজাইনের মেশিন কিনলেন, একটা হচ্ছে আইডি কার্ড প্রিন্টের মেশিন কিনলেন, একটা হচ্ছে ক্রেশ বানানোর মেশিন কিনলেন। তো অন্যদের যারা ডিজাইনার আছে তাদের সাথে আপনি কোলাবোরেশন করে কাজ করেন, মানে তারা ডিজাইন করে অর্ডার নেয়, আপনার থেকে ছাপায়, ঠিক আছে, আপনি হচ্ছে তাদেরকে অনলাইনে ডেলিভারি দিয়ে দেন। তো এরকমও হতে পারে। আর আরও কিছু হতে পারে, এগুলো বাংলাদেশে হয়তো, বাংলাদেশে এখানে একটা হচ্ছে কি ব্র্যান্ড কনসালটেন্সি ফার্ম, মানে হচ্ছে যে আপনি যখন কোনো একটা ব্র্যান্ড বানাবেন, এটার প্ল্যানিং, ডিজাইনিং, এগুলো সব কিছু যে ব্যাপার, এগুলো ব্যাপারে তাদের সাথে পরামর্শ করবেন। শুধু পরামর্শের জন্যই ফি, যেহেতু তারা ডিজাইন সম্পর্কে নলেজ আছে, তো তারা হচ্ছে এই ধরনের এজেন্সি করে, তারা পরামর্শের জন্য আলাদা ফি নেয়। এটা চাইলে ক্লায়েন্ট পরবর্তীতে অন্য কারো মাধ্যমে করাতে পারে, ফ্রিল্যান্সার হায়ার করতে পারে, অথবা কোনো ডিজাইন হাউস থেকে করাতে পারে, অথবা তাদেরও আলাদা ডিজাইনার থাকে, ওগুলো থেকে করানো যায়। কিন্তু শুধু কনসালটেন্সির যে ব্যাপারটা, পরামর্শ, এটা বাংলাদেশে বোধহয় এখনও পর্যন্ত কাজ করবে বলে মনে হয় না। এরপরে হলো ইউআই ইউএক্স ডিজাইন। এটা সরাসরি আমাদের গ্রাফিক ডিজাইনের সাথে সম্পৃক্ত না, এটা হলো যারা ওয়েব নিয়ে কাজ করে, হ্যাঁ, ওইখানে যে ডিজাইনের সেক্টরটা আছে ওইটা দেখাশোনা করা। এগুলোর জন্য আলাদা সফটওয়্যার শিখতে হয়, ফিগমা, এক্সডি, এগুলো হচ্ছে অ্যাডোবের মতোই। আপনি যদি 7 দিন সময় দেন তাহলে এটা হয়ে যাবে, এরকম আর কি। এখন দেখেন আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, আপনি তো অনেকগুলো করবেন না, যে কোনো একটা হয়তো করবেন এবং ওইটাতেই লেগে থাকতে হবে, সময় দিতে হবে, এই হচ্ছে বিষয়। কিন্তু আমি জানাচ্ছি যে আসলে কি কি ব্যাপার করা যেতে পারে, এখান থেকে কোনো একটা আপনি বেছে নেবেন, বেছে নিয়ে করবেন। আচ্ছা, তাহলে আমরা কি কি বিষয় আলোচনা করলাম। জব যদি করতে চাই, হ্যাঁ, ডিজাইন হাউসে, প্রিন্টিং প্রেসে, ডিজিটাল সাইনে এবং কোনো কোম্পানিতে করতে পারি, যে কোনো একটাতে। এরপরে ফ্রিল্যান্সিং করতে চাইলে মার্কেট প্লেসগুলোতে করতে পারি, স্টক মার্কেটে করতে পারি। স্টক মার্কেটটাকে সরাসরি ফ্রিল্যান্সিং বলে না, কিন্তু রিমোট কাজ যেহেতু, ওগুলো সবই আমি এইখানে ফ্রিল্যান্সিংয়ের আন্ডারে রেখেছি। প্রিন্ট অন ডিমান্ড হতে পারে অথবা রিমোট জবও হতে পারে। এরপরে হলো উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে ডিজাইন রিলেটেড কোনো একটা প্রতিষ্ঠান আপনি করলেন, যেটা দিয়ে সার্ভিস দিলেন, হতে পারে। এরপরে আসুন, এবার হলো লার্নিং। যদি আপনি স্টুডেন্ট হন অথবা আপনার হাতে সময় থাকে, আপনি লার্নিংকে আরও কন্টিনিউ করতে চান, ওই ক্ষেত্রে আপনি কি কি করতে পারেন। ওই ক্ষেত্রে প্রথম কথা হলো যে আপনি এই কোর্স কমপ্লিট করেছেন, আপনি আর কোনো কোর্সে অ্যাড হতে চান না, অ্যাড হওয়ার প্রয়োজনও নাই, আসলে অ্যাড হতে চান না, তাহলে ওই ক্ষেত্রে কি করবেন, আপনি প্রতিদিন অন্তত অথবা কমপক্ষে একটা ডিজাইন ক্লোন করবেন। ক্লোন মানে হচ্ছে কোনো একটা ডিজাইন দেখে হুবহু করা, মানে যা আছে ডিজাইনে তাই, যেরকম ফন্ট, যেরকম কালার, যেরকম পিকচার, তো ওরকম হুবহু করার চেষ্টা করা। অনেক ক্ষেত্রে পিকচার বা এলিমেন্ট সেম পাওয়া যায় না, কিন্তু সিমিলার আপনি ব্যবহার করে একটা ডিজাইন হুবহু করবেন প্রতিদিন কোর্স কমপ্লিট করার পর। আমরা একবারে হয়তো শুরুর দিন অথবা এরকম কোনো একটা ক্লাসে জেনেছিলাম যে আপনি যদি কোনো একটা বিষয়ে দক্ষ হতে চান, তাহলে আপনাকে দীর্ঘ সময় দিতে হবে এখানে। এটা হতে পারে 3-4 বছর অথবা 1000 ঘন্টা প্লাস।
এবং এই যে সময় দেওয়াটা, এটা হচ্ছে গল্প করে, হ্যাঁ, হেসে খেলে সময় দেওয়া না, এটা হচ্ছে ডিপ লার্নিং অথবা ডিপ প্র্যাকটিস। মানে আপনি এমনভাবে প্র্যাকটিস করছেন ওই সময় আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করছে না, আপনার খুবই মনোযোগ দিয়ে কাজটা করছেন, এইভাবে করতে হয়। এটা প্রত্যেকটাই আপনি দেখবেন যে বিষয়ে আপনি ভালো পারেন ওই বিষয়ে আপনি নিজেই অনেক সময় দিচ্ছেন। আচ্ছা, তো ডিজাইন যদি আপনি ভালো করতে চান তাহলে কোর্স শেষ হওয়ার পর আপনাকে প্রতিদিন কমপক্ষে একটা ডিজাইন ক্লোন করতে হবে। আচ্ছা, আরেকটা ডিজাইন আপনাকে রিমিক্স করতে হবে, মিনিমাম এই দুইটা ডিজাইনের প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, আপনি যদি 2-3টা করতে চান করতে পারেন, কিন্তু মিনিমাম একটা করে করতে হবে। রিমিক্স কী জিনিস? এটা হলো যে আপনি যারা ভালো ডিজাইন করে তাদের 2-3টা ডিজাইনকে একত্র করবেন, 2-3টা ডিজাইন সামনে রাখবেন, ওটা দেখে আপনি নিজে একটা ডিজাইন তৈরি করবেন, না দেখে না। আপনি হয়তো 3টা ডিজাইন সামনে রেখেছেন, ওইখান থেকে দেখলেন যে একটা ডিজাইনের কালারগুলো সুন্দর, আরেকটা ডিজাইন যে টেক্সটগুলো ফরম্যাটিং করেছে এটা সুন্দর, আরেকটা ডিজাইনে কিছু কিছু এলিমেন্ট ব্যবহার করেছে এগুলো সুন্দর। তো এই সবগুলো নিয়ে বলতে আপনি পিকচার থেকে তো আর নিতে পারবেন না, তো ওই ধরনের ডাউনলোড করে নেবেন। তো এই সবগুলোর কম্বিনেশনে আপনি একটা ডিজাইন তৈরি করবেন, যেটার জন্য আপনাকে আলাদা করে মাথা খাটাইতে হবে না। আপনি জাস্ট দেখছেন চোখের সামনে একটা জিনিস আছে, ওইটাই আপনার ডিজাইনে বসিয়ে ডিজাইনটাকে সুন্দর করার চেষ্টা করবেন। তো 3টা ডিজাইন মিলিয়ে বা 2টা ডিজাইন মিলিয়ে বা 4টা ডিজাইন মিলিয়ে যখন আপনি একটা নতুন ডিজাইন তৈরি করবেন, তখন ওটা প্রথমত একটা নতুন ডিজাইনই হয়ে যাবে। আর দ্বিতীয়, এই ধরনের ডিজাইনকে বলে হচ্ছে রিমিক্স ডিজাইন। তো এইটার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন মিনিমাম 2টা ডিজাইন আপনাকে করতেই হবে। এটা যদি আপনি আধা ঘন্টা করতে পারেন করলেন, আর যদি আপনি 3-4-5 ঘন্টা লাগে তাও করতে হবে, কিন্তু এই 2টা প্র্যাকটিস করতেই হবে যদি আপনি আপনার দক্ষতাকে বাড়াতে চান প্রতিনিয়ত। তাহলে 3 নাম্বার হলো পিন্টারেস্ট স্ক্রোলিং। এটা ফেসবুক স্ক্রোলিং না, এটা পিন্টারেস্ট স্ক্রোলিং। নিয়মিত 20 মিনিট করবেন, ঠিক আছে? ইসের পর, কোর্স শেষ হওয়ার পর পিন্টারেস্টের অ্যাপ পাওয়া যায়, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ফেসবুক যেমন স্ক্রোল করেন, আপনি প্রতিদিন পিন্টারেস্ট স্ক্রোল করবেন। স্ক্রোল মানে হচ্ছে পিন্টারেস্ট যখন স্ক্রোল করবেন ওখান থেকে শুধু ডিজাইনই আছে, ডিজাইনের পিকচার আসবে, আপনি সুন্দর একটা পিকচারে ক্লিক করবেন, দেখবেন ওই ধরনের আরও আসবে। তো যখন কোনো একটা সুন্দর ডিজাইন আপনার চোখের সামনে পড়বে তখন আপনি ওটা একটু ভাববেন, চিন্তা করবেন যে এটা আসলে কিভাবে করলো, এটার কালার কম্বিনেশনটা কেমন, এটার ফরম্যাটিংটা কেমন, এটা কোন ধরনের ফন্ট ব্যবহার করলো, কতটুকু স্পেস রাখলো, হ্যাঁ, কতগুলো শেপ দিল। এই যে বিষয়গুলো আপনি ওই ডিজাইন নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করবেন, মানে নিজে নিজে বোঝার চেষ্টা করবেন যে কি আসলে কিভাবে করলো। স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছি। জি বলুন। বলছিলাম যে এই পিন্টারেস্ট থেকে আমি যদি এখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড গুলা নিয়ে ফটোশপে ওখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, হুম তো ওইখানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে আমি ইলাস্ট্রেটর নিয়ে আসে, হুম তারপরে ওখানে আমি ডিজাইনটা করব, তখন তো মানে ওই ফটোশপ থেকে যে পিকচারটা নিয়ে আসলাম, তো ওই পিকচারটা তো ওইখানে তো একটু মানে ওইরকম ইলাস্ট্রেটরে যেমন আমরা একদম ভেক্টর ফাইলটা দেখি হুম খুব স্পষ্ট, ওইটা তো ওইরকম দেখায় না। তো আচ্ছা, ওটা তো সেক্ষেত্রে এখন দেখানোর প্রয়োজনও নাই। দেখেন, আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন ওটার তো একটা নির্দিষ্ট মাপ নেবেন, ফটোশপে মাপ নেবেন না, তখন ওই সাইজ পর্যন্ত, একটা তো নির্দিষ্ট সাইজে করবেন, ওই সাইজ পর্যন্ত এটা ক্লিয়ারই হবে। আর আপনি যখন ইলাস্ট্রেটরে ওইটা এনে কাজ করবেন তখন অন্য অন্য কন্টেন্টগুলা বা অন্য অন্য যে এলিমেন্টগুলো এগুলো ক্লিয়ার দেখাবে, ওইটা একটু ঘোলা দেখাবে, তাও কোনো প্রবলেম নাই। কিন্তু যখন আপনি পিকচার করবেন তখন দেখবেন যে সবই ক্লিয়ার দেখাচ্ছে, ঠিক আছে? পিকচার করলে তো সবই হয়ে যাবে, আপনার এলিমেন্টগুলো তখন রাস্টার হয়ে যাবে, আর পিকচার তো আগে থেকেই রাস্টার, তখন জুম করলে দুইটা সমানই ক্লিয়ার দেখা যাবে, একই সময় সবই ফাটবে বা ফাটবে না, এরকম। আচ্ছা, কি বলছিলাম হচ্ছে পিন্টারেস্ট স্ক্রোলিং করার কথা। আরেকটা বিষয় হলো ফেসবুকের স্ক্রোলিং যত কমানো যায়, ঠিক আছে, তত ভালো। কারণ ফেসবুকে আমরা গুরুত্বপূর্ণ পোস্ট দেখার জন্য ঢুকি, দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা নাই। এই জন্য একটা পরামর্শ দিতে পারি, এটা হচ্ছে মোবাইলকে আপনি গ্রে স্কেল মুড করে রাখতে পারেন। গ্রে স্কেল মুড করে যদি রাখেন তখন দেখবেন যে খুব একটা করতে ইচ্ছে করবে না স্ক্রোলিং করতে। তো স্ক্রোলিং কমাইতেই হবে যদি আপনি আপনার লাইফে বা আপনার স্কিলে ফোকাস করতে চান, স্ক্রোলিং কমাইতেই হবে। ফেসবুক আপনি ব্যবহার করবেন কেন? আচ্ছা বলেন। হয়তো আপনি হচ্ছে ফেসবুকের, যদি আপনার অনলাইন রিলেটেড বিজনেস হয় তাহলে আপনি ফেসবুক ব্যবহার করবেন এবং এটার দিয়ে আপনি আপনার ক্লায়েন্টদের সাথে, হ্যাঁ, আপনি কি করবেন, কানেক্ট থাকবেন। আচ্ছা,
আমি হচ্ছে এখন ফেসবুক ব্যবহার করি, কিন্তু একটুও করতাম না, 1 মিনিটও করতাম না যদি আমি হচ্ছে কোর্স না করাইতাম। তো কোর্স করাচ্ছি, যার কারণে স্টুডেন্টদের সাথে কানেক্ট থাকার প্রয়োজন পড়ে, যার কারণে ফেসবুক ব্যবহার করা হয়। এরপরেও স্ক্রোলিং করার কিন্তু সুযোগ পাই না বললে চলে, ঠিক আছে। শুধু আমি স্ক্রোলিং করি কোথায়? আপনাদের গ্রুপে এসে দেখি যে কে কী জমা দিলেন। আর এছাড়া ফেসবুকে কি করা হয়, পোস্ট করা হয়, যেন হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে চায় তারা যেন আমার থেকে কিছু জানতে পারে, এই জন্য পোস্ট করা হয়। স্ক্রোলিং একেবারেই যে হয় না এটা তো বলা যাবে না, মাঝে মধ্যে যদি ফোন হাতে নেয় তাহলে ফোন হাতে নিলেই দেখা যায় যে মাঝে মধ্যে স্ক্রোলিং হয়ে যায়, কিন্তু এটার পরিমাণ খুবই কম, ঠিক আছে। তো এটা আমি পরামর্শ দিই, যদি করতে পারেন তাহলে খুবই ভালো, কারণ ফেসবুকে আমাদের প্রচুর সময় নষ্ট হয়। দেখেন কি জানি একটা সার্ভে আছে, ওটাতে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আমরা 4-5 ঘন্টা করে ফেসবুক ব্যবহার করি। তাহলে আপনি চিন্তা করেন, ধরেন যে বছরে কয় ঘন্টা হয়, এর মানে হচ্ছে প্রত্যেক বছর যেই পরিমাণ আমরা ফেসবুক ব্যবহার করি, ওই সময়টা যদি আমরা একটা স্কিলে দিতাম তাহলে হচ্ছে একটা নতুন নতুন স্কিলে আমি দক্ষ হয়ে যেতাম, এরকম আর কি। এই জন্য এটা স্কিল মানে যদি স্ক্রোলিংটা কমাইতে পারেন তাহলে নিজের জন্য ভালো। আচ্ছা, পরামর্শ দিলাম আমি, যদি করতে পারেন। আপনি যদি 10 জনের থেকে আলাদা হতে চান তাহলে আপনাকে 10 জনের থেকে আলাদা লাইফস্টাইল মেনটেন করতেই হবে, বিকল্প নাই। আপনি যদি 10 জনের মতো চলেন তাহলে 10 জনের মতোই থাকবেন, আলাদা কিছু হওয়া বোধহয় পসিবল না, ঠিক আছে। দেখবেন যারাই বড় হয়েছে অথবা যারাই কি করছে, মানে একটা দিকে এগিয়ে যাচ্ছে, তারা হচ্ছে নিজেদের লাইফকে গুছিয়ে নিয়েছে, ঠিক আছে। এই জন্য গুছাতেই হবে। আমাদেরকে কেউ এত মানে এই ধরনের পরামর্শ আমরা খুব একটা পাই নাই, যার কারণে আমরা খুব কম এগিয়েছি, কিন্তু আমি আশা করি যে আপনারা যেন বেশি এগোতে পারেন। আচ্ছা, কি বলছিলাম, লার্নিং কন্টিনিউ করার জন্য প্রতিদিন ক্লোন করা মিনিমাম একটা, রিমিক্স করা একটা, এবং পিন্টারেস্ট, হ্যাঁ, অন্তত 20 মিনিট পিন্টারেস্ট স্ক্রোল করবেন, এটা আপনার ডিজাইন শেখার স্কিল বাড়াবে। আচ্ছা, আরেকটা হলো শিক্ষকের সাথে কানেক্ট থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজে নিজে করতে থাকেন বা একা একা প্র্যাকটিস করেন, কিছুদিন পর আর ভালো লাগবে না, এরপরে দেখবেন কম্পিউটারে বসা হয় 1 দিন 2 দিন, আস্তে আস্তে আপনি অনেক দূরে সরে যাবেন, ঠিক আছে। যদি ডিজাইন নিয়ে আপনি অথবা শেখাটা হবে না, হ্যাঁ, তখন হয়তো হতাশ লাগবে অথবা অন্য কোনো স্কিলে মুভ করতে ইচ্ছে করবে। এই জন্য আপনি অন্য স্কিলে মুভ করলে আবার কিছুদিন পরে ওইখানেও একই সিচুয়েশন তৈরি হবে, ওইটাও আর ভালো লাগবে না, পরে আবার আরেকটাতে মুভ করতে ইচ্ছে করবে। এই জন্য আপনি যদি গ্রাফিক ডিজাইনে ভালো করতে চান, শিক্ষকের সাথে কানেক্ট থাকা জরুরি। এটা আমার সাথে না, এমন না যে আমার সাথে থাকতে হবে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড আপনার যত শিক্ষক আছে এদের যেই কারোর সাথে থাকলেই হবে, অথবা গ্রাফিক ডিজাইন এ ভালো করেছে, ভালো ডিজাইনার, তার সাথে থাকলেও হবে, কিন্তু কানেক্ট থাকতে হবে, তার সাথে নিয়মিত পরামর্শ করা, নিজের ডিজাইন দেখানো, হ্যাঁ, কতটুকু হলো না হলো, এগুলো আর কি। এগুলো আপনি যতদিন কানেক্ট থাকবেন আপনার ডিজাইন তত ইমপ্রুভ হবে। আচ্ছা, এরপরে 2টা অপশন আছে, এর মধ্যে একটা হলো নেক্সট লেভেলে চাইলে ভর্তি হতে পারেন, এটা আমাদের হতে পারে অথবা অন্য কোনো কোর্সের হতে পারে, মানে যেটার মধ্যে টুল ফাংশন শেখাচ্ছে না, ডিজাইনের উন্নতি শেখাচ্ছে, এরকম কোনো কোর্স পেলে আপনি ভর্তি হতে পারেন। আচ্ছা, আরেকটা হলো যে ইউটিউবের ভিডিও, এটা কোর্স কমপ্লিট করার পরে অন্তত 3 মাস দেখবেন না, হ্যাঁ, অন্তত 3 মাস, ওই 3 মাস এই কোর্সে আপনি যা শিখেছেন এগুলাকেই বারবার প্র্যাকটিস করবেন, প্রয়োজনে ভিডিওগুলো আরও 2-3 বার দেখবেন, ভিডিও তো আছে, তাই না, এগুলো দেখবেন, দেখে বারবার, মানে যেগুলো আপনি শিখেছেন এগুলো একেবারে, এগুলোতে আপনি ঝানু হয়ে যাবেন অথবা এগুলোতে একেবারে এক্সপার্ট হয়ে যাবেন। যতটুকু ক্লাসে দেখানো হয়েছে এখানে যেন আপনার বিন্দুমাত্র দুর্বলতা না থাকে, এটা করবেন। এটা যখন আপনি শিওর করবেন, এরপরে আপনি ইউটিউবের ভিডিও দেখে নতুন নতুন প্রতিদিন অল্প অল্প শেখেন, কোনো সমস্যা নাই, এতে আপনার স্কিল আরও গ্রো করবে। না হলে দেখবেন যে এখন যেগুলো আপনি শিখেছেন এগুলোতে কিন্তু সবাই কাঁচা, কারণ প্রত্যেক দিন নতুন নতুন বিষয়ে আলোচনা হচ্ছে, কাঁচা থাকা খুব স্বাভাবিক। তো এখন এই কাঁচা বিষয়ের উপর আবার নতুন কোর্সে যদি আপনি ভর্তি হন যেখানে আবার টুল ফাংশন শেখানো হচ্ছে, আপনি এইখানে তো কাঁচা আছেনই, ওইখানে আরও নতুন নতুন কিছু টপিক যোগ হবে, যেটা দিয়ে আপনি আরও একটা ইয়ের ভেতর, মানে আপনার টপিক অনেক বাড়বে, সবগুলোতেই কাঁচা থাকবেন। এর চেয়ে টপিক যতটুকু শিখেছেন এতটুকু আপনি ভালো করে আয়ত্ত করেন, এরপরে সামনের দিকে আগান, ভালো হবে, আমার পরামর্শ এটা। আচ্ছা, তো এতটুকু বললাম। এরপরে আমরা
ডিজাইনের হালাল হারাম নিয়ে আলোচনা করব। ইসলামে হালাল হারাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে এটা মানতেই হবে, আর যদি না মানেন তাহলে মুসলিম হওয়ার পরে ভুল পদক্ষেপ নিলেন, এরকম আর কি। মানে মুসলিম হওয়ার কারণে আপনি যেই বেনিফিটটা চাচ্ছিলেন ওইটা আপনি পেলেন না, এরকম। আচ্ছা, এর আগে আমরা আরও কিছু বিষয় বুঝে নেই। এটা হচ্ছে অনেকে মনে করেন যে গ্রাফিক ডিজাইনেই শুধু হালাল হারাম আছে। হ্যাঁ, আমাকে এ পর্যন্ত অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে আপনি নাকি গ্রাফিক ডিজাইন করেন, এটা তো শুনছি যে হালাল না। ঠিক আছে, তো অনেকে মনে করেন যে শুধু গ্রাফিক ডিজাইনটাই হচ্ছে মানে এর মধ্যেই শুধু আছে, মানে হারাম আছে, আর অন্য কোনো পেশাতে হারাম নাই। তো এই হালাল হারামের কনসেপ্টটা একটু ক্লিয়ার হন। হালাল বিজনেসের ইনকামও হারাম হইতে পারে। ঠিক আছে, যে আপনি যে পণ্যটা বিক্রি করেন সেটা হালাল, কিন্তু ওইটার যে আপনি বিক্রি করবেন সেই টাকা হারাম হতে পারে। আবার অনেকে মনে করেন যে কষ্ট করে ইনকাম করলে সেটা হালাল হয়। অনেকে রিক্সা চালক যারা আছে তাদের ইনকামকে হালাল মনে করে, যারা মাটি কাটে তাদের ইনকাম হালাল মনে করে। ঠিক আছে, তো হালাল হারাম এটা কষ্ট অথবা হালাল প্রোডাক্ট এটার উপরে নির্ভর করে না সম্পূর্ণটা। এটা নির্ভর করে আপনার কাজ, প্রোডাক্ট এবং কাজের পদ্ধতি, এই সবগুলো বিষয়ের উপর হালাল বিষয়টা নির্ভর করে। দেখেন, আমি ছোট ছোট কিছু উদাহরণ দিই, এটা হচ্ছে আমাদেরকে হালাল ব্যাপারটা বুঝতে সহজ করবে। যেমন রিক্সা চালক, অনেক সময় আমাদের এমন হয় না যে আমরা হচ্ছে ভাড়া ঠিক করিনি অথবা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছি তারপরেও সে বলেনি, কিন্তু যখন আমরা আমাদের গন্তব্যে গিয়ে নামলাম তখন সে হচ্ছে দ্বিগুণ ভাড়া চাইলো। ঠিক আছে, ধরুন 100 টাকার ভাড়া সে 150 টাকা চাইলো। আপনি প্রতিদিন যান অথবা আপনি নিয়মিত যান 10 টাকায়, কিন্তু সে 20 টাকা চেয়ে বসলো, এরকম হয়। তখন আমাদের খাতিরে হয়তো আমরা অনেকেই তর্ক করতে চাই না, অথবা হচ্ছে একটু মন খারাপ হলেও রিক্সাওয়ালাকে দিয়ে দেই টাকাটা। ঠিক আছে, আপনি তো দিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু রিক্সাওয়ালা যে টাকাটা নিল এটা কি তার জন্য হালাল হলো নাকি হারাম হলো? এটা তার জন্য অবশ্যই হারাম হবে, কারণ এখানে ন্যায্য ভাড়া হচ্ছে কত 100 টাকা, সে 150 টাকা চাইলো আপনার কাছে। আপনি আগে ফুরাননি হতে পারে, অথবা রিক্সাওয়ালা যদি মানে সে যদি কেউ যদি কি করে রিক্সাতে উঠতে চায় তাহলে সে ফুরিয়ে নিতে হবে তার, যদি সে পরবর্তীতে ঝামেলা করতে না চায়। যদি সে না ফুরায় তাহলে সে যা দিবে তাই নিবে, কথার কথা। এটা হচ্ছে একটা পরিবেশ। আরেকটা হলো যে সে যদি টাকা চাইতে পারে, অনেকে বলে না যে আচ্ছা আপনি দিয়েন, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন আপনি নামলেন রিক্সা থেকে তখন হচ্ছে সে চেয়ে বসে। কেন আগে আপনি দিয়েন বললেন বা আগে নম করলেন, পরবর্তীতে আপনি হচ্ছে স্টেট কার্ড চেয়ে বসছেন, ঠিক না? এগুলো হচ্ছে চতুরতা। তো এগুলোর কারণে টাকা কিন্তু কি হবে না, হালাল হবে না। অনেকে বিপদ দেখে বাড়িয়ে দেয়। আচ্ছা না, একজন হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে, আমরা হচ্ছে আগুন লেগেছে, হ্যাঁ, এই সময় হচ্ছে বিপদ মানুষের, বা অ্যাক্সিডেন্ট হাসপাতালে যেতে হবে, তো বিপদ দেখে ভাড়া বাড়িয়ে দেয়। তো এগুলো কি হবে, হালাল হওয়ার মানে আপনি কিন্তু স্বেচ্ছাই গেলেন, সে হচ্ছে 100 টাকার ভাড়া 200 টাকা চাইলো, আপনি দেখলেন যে কোনো উপায় নাই, যেতে হবে, তো আপনি গেলেন, আপনি তো রাজি হয়ে গেলেন, কিন্তু তার জন্য এই টাকা হালাল হবে নাকি হারাম হবে? এটা হারাম হবে। এরপরে দেখেন, আমি যতটুকু বুঝি ততটুকু বলছি, বাকি ফটো আপনারা হচ্ছে মুফতি সাহেবদের কাছে নিয়ে নেবেন। আচ্ছা, এরপর হলো ঈদের সময়। হ্যাঁ, ঈদের সময় এই যে ইসের নামে কি সালামির নামে অতিরিক্ত হচ্ছে টাকা নেওয়া, এটাও জুলুম, এটাও হারাম হবে। ঠিক আছে, অনেকে মনে করেন যে তারা তো খেটে খাচ্ছে, কষ্ট করছে, তো এটা বোধহয় হালাল হবে। আসলে এটা এরকম না। আপনি ঈদ বোনাস কি দেন, ধরেন আপনি কাকে দেন, ঈদ বোনাস কি আপনার জন্য দেওয়া জরুরি কিনা, ঠিক না? আপনি হয়তো আপনার পরিচিত যে আছে তাকে দেন, অথবা যাকে ভালোবাসেন তাকে দেন, এই হিসেবে হয়তো তাকে দিলেন, কথার কথা। এটা আপনি কবে দিবেন, কথার কথা ঈদের দিন হয়তো আপনি তাকে দিলেন একটু বেশি, কিন্তু সে তো এটা ধার্য করে দিতে পারে না যে না আমার 5 টাকার ভাড়া 10 টাকা দিতে হবে। এবং আপনি যতবার যাচ্ছেন ঈদের, মনে করেন 3 দিন আগে থেকে অথবা 5 দিন আগে থেকে নিয়ে পরবর্তী 5 দিন প্রতিদিন ওই একই ঈদ বোনাস, ঠিক আছে? তো এগুলো হচ্ছে হারাম হবে। এই জন্য রিক্সা চালিয়ে কষ্ট করে ইনকাম করলে পায়ের ঘাম মাথায় নাকি মাথার ঘাম পায়ে ফেললেও এটা হারাম হবে।
আচ্ছা, এরকম যে কেউ যদি কোনো চতুরতা করে তাহলে এগুলো হারাম হবে। এরপরে দেখেন যারা মাটি কাটেন। আর ওখানে ওই যে ঈদের সময় বা সুযোগ বুঝে ওখানে ভাড়া হবে, মানে ওখানে একটু। আচ্ছা, আমার এখানে কি লেখা ভুল হয়েছে এটা বলছেন? আচ্ছা আচ্ছা, জি জি জি, ওখানে লেখা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে জি। দেখেন এরপরে হলো মাটি কেটে যারা ইনকাম করেন। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় কিন্তু আমরা দেখি যে এটা হয়তো দৈনিক হয়, মজুরি হয়, যে যারা মাটি কাটবে তাদেরকে দৈনিক হচ্ছে 500 টাকা দিতে হবে অথবা 1000 টাকা দিতে হবে এরকম। তো এখন ধরুন যে আপনি সুন্দরভাবে যদি মাটি কেটে আপনার যতটুকু সময়, আপনি তো একটা নির্দিষ্ট সময় মাটি কাটবেন, যেমন 2 ঘন্টা 3 ঘন্টা, তো 3 ঘন্টা আপনি আপনার মতো করে খুব সুন্দরভাবে মাটি কাটলেন, তাহলে তো ভালো। এখন মানুষ ক্লান্ত হলে একটু বিশ্রাম নিবে, এটাও স্বাভাবিক। কিন্তু আপনি হচ্ছে হেসে খেলে গল্প করে, হ্যাঁ, ফাঁকি দিয়ে একটু কম মাটি কাটলেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যখন আপনি সেই টাকাটা নেবেন, সেটা কি হবে? হালাল হবে নাকি হারাম হবে? এগুলোর উত্তর খুব স্পষ্ট। এরপরে দেখেন অনেকে আছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি, আমি ওই রিক্সাওয়ালাদের কথা একটা বলি, মনে পড়লো, এটা বলি যেহেতু আজকে আমাদের কোনো নাই, মানে ডিজাইন শেখার বিষয় নাই, এটা বলি। এটা হলো একদিন আমি হচ্ছে সম্ভবত নিউ মার্কেট যাচ্ছিলাম, অথবা ওটাও অনেকটুকু আমি রিক্সা দিয়ে গিয়েছি এক প্রয়োজনে, এরপরে আবার আরেকটা রিক্সায় উঠেছি। তখন সে হচ্ছে ভাড়া চাইলো আমার কাছে 200 টাকা। ঠিক আছে, মুখে কিন্তু সে আমার কাছে চাইলো যে 200 টাকা, বললো যে 200 টাকা দিবেন। আমি বললাম ঠিক আছে চলেন। তো উঠলাম রিক্সায়। এরপরে সেখানে নামার পরে সে বলছে 250 টাকা। আমি বলি আপনি না বললেন টাকা, মানে 200 টাকা। তখন মানে সে কিন্তু আসলে 200 টাকাই বলেছে। সে বলল কি যে আমি 200 টাকা বলেছি, আবার সাথে হচ্ছে আমি হাত দিয়ে দেখিয়েছি, মানে হাতের আঙ্গুল দিয়ে নাকি অর্ধেক দেখিয়েছে আমাকে, এটা হচ্ছে 50 টাকা। এখন আমি তো তার হাতের দিকে খেয়াল করি না, আমি তার মুখের কথা শুনছি। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে চতুরতা। ঠিক আছে, আপনি মুখ দিয়ে বললেন 200, আবার হাত দিয়ে বললেন 50। হ্যাঁ, তো এগুলো ভালো না। আচ্ছা, এরপরে আসেন, তো আমি তাকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু এই টাকা কি হয়েছে তার জন্য, হালাল নাকি হারাম? এরপর দেখেন রাজমিস্ত্রি যারা কাজ করেন, বাড়ি ঘর বানান, ইট বালু সিমেন্ট নিয়ে কাজ করেন যারা, তারা হয়তো 2 ধরনের কাজ করেন, একটা হলো চুক্তিতে আর একটা হচ্ছে দিন মজুরি। ঠিক আছে, তো ধরুন যে চুক্তিতে যখন কাজ করেন আমরা দেখেছি যে তখন হচ্ছে তারা অল্প দিনেই অনেক কাজ করে ফেলেন। হ্যাঁ, আবার যখন হচ্ছে দিন মজুরিতে কাজ করেন তখন কাজ করতে অনেক দিন লাগে। এখন চুক্তিতে কাজ নেওয়ার পরে স্বাভাবিক, ধরুন যে স্বাভাবিক দিনে কাজ করে হলো তারা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, কথার কথা। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি কাজ করে যতটুকু আগাবেন, আপনি চুক্তিতে নিলেও কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত মানে ওইটুকুই আগানোর কথা। আপনি যদি বাড়তি কাজ করেন, যেমন চুক্তিতে নেওয়ার পরে আমি বিকালে করলাম, রাতে করলাম, তাহলে তো আপনার কাজ বেশি আগাবে, এটা স্বাভাবিক, এটা সমস্যা না। কিন্তু আপনি চুক্তিতে নেওয়ার পর সকাল থেকে দুপুর পর্যন্ত যেই পরিমাণ কাজ আপনার আগায়, আপনি যখন দৈনিক মজুরিতে কাজ করছেন তখন ততটুকু আপনি করেন না, তাহলে এই টাকা হালাল হবে নাকি হারাম হবে? হারাম হবে। আচ্ছা, এরপরে আসেন আরও কিছু উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হবে। যে অনেকেই মনে করে কি যে গ্রাফিক ডিজাইন, এখানে তো হালাল হারাম আছে, এটা না করি, হ্যাঁ অন্য কিছু করি যেটা হালাল। এরকম পৃথিবীতে কোনো বিজনেস নাই, কোনো আর্নিং সেক্টর নাই যেখানে হচ্ছে শুধু হালাল আছে হারাম নাই, সব সেক্টরে আছে। তো অনেকে এটা ভুল বুঝে, তো এই জন্য আমি অন্য অন্য বিষয়ের উদাহরণ দিচ্ছি। ধরেন হচ্ছে মুদির দোকান। হ্যাঁ, তো মুদির দোকানে অনেক সময় হচ্ছে আমাদের হয় যে ভাঙতি নাই, হ্যাঁ ভাঙতি নাই, তখন হচ্ছে একটা চকলেট দিয়ে দেয়, একটা হচ্ছে অন্য আরেকটা বিস্কুট দিয়ে দিই, ঠিক আছে, এটা দিয়ে দেয়। তো এইটা হচ্ছে অনেক সময় হয় কি যে আমাদের দরকার, এই জন্য আমরা নিলাম। অনেক সময় হচ্ছে অপারগ হয়ে এখন তো সে টাকা দিবে না, এখন তো আমার নেওয়া লাগবে, এই জন্য নিলাম। তো এই জন্য যদি আপনাকে চাপিয়ে দেয়, এটা কি হালাল হবে নাকি হারাম হবে? কারণ ওই চকলেটের দাম কিন্তু 1 টাকা না। আপনি যদি কারো 1 পয়সা, 1 টাকা না 1 পয়সাও যদি কারো অন্যায়ভাবে হচ্ছে গ্রহণ করেন, এটাও হারাম হবে, এবং এটার জন্য আপনার, যদি আপনি তওবা বান্দার হক যদি বুঝিয়ে না দেন, জাহান্নামে যেতে হবে। আচ্ছা, এরপরে হলো এই যে এটা বললাম। এরপর হচ্ছে মিষ্টির দোকান যদি আমরা দেখি, হ্যাঁ মিষ্টির দোকানে যদি প্যাকেট মিষ্টির দামে বিক্রি করে, অনেক সময় হয় না যে প্যাকেটের ওজন থাকে অনেক বেশি, অনেকে আছে মানে 100 গ্রাম 200 গ্রাম ওজন থাকে, এরকম মিষ্টির দাম হচ্ছে 500 টাকা কেজি, 600 টাকা কেজি। এখন প্যাকেট কি 600 টাকা কেজি? প্যাকেটে যদি একসাথে ওজন করে দেয়,
এটা হারাম হবে। আপনি যদি এমন হয় যে না প্যাকেটের ওজন কম, আপনি মিষ্টি যখন ওজন করছেন তখন হচ্ছে প্যাকেট যতটুকু ওজন তার থেকে একটু বেশি দিয়ে দিলেন, ঠিক না? তো তখন এটা ঠিক আছে, কিন্তু আপনি প্যাকেট তো মিষ্টির দামে বিক্রি করতে পারবেন না। এরপরে দেখেন কৃষক যারা, কৃষক, হ্যাঁ, কৃষকরা হচ্ছে করেন ওই যে চাষাবাদ, তারপরে হচ্ছে কি গরু ছাগল এগুলো লালন পালন করেন। এখন ধরেন যে গরুর দুধ দহন করার সময়, হ্যাঁ, পাতিল ধুয়ে আপনি পানি দিলেন, তাহলে এই যে আপনি পানি দিলেন, তাহলে এটা কি আপনার টাকা হালাল হবে নাকি হারাম হবে? আপনি তো পানি মিক্স করলেন, ঠিক আছে না? এরপর অনেকে তো আছে ইচ্ছা করেই পানি দেয়, মানে আমি পাতিল ধোয়ারটা বললাম আর কি। এরপরে হচ্ছে অনেক কৃষক আছেন যারা হচ্ছে জমি বর্গা দেন, বর্গা নেন, হ্যাঁ, এই পুরো প্রসেসই কিন্তু হচ্ছে হারাম। তো এগুলো হচ্ছে হারাম হবে। এরপরে এখন আপনি খোঁজ খবর নিলে দেখবেন যে আমাদের বাপ চাচা আত্মীয় স্বজনের মধ্যে কতজন কৃষক আছে যারা হচ্ছে মনে করতেছে যে হালাল ইনকাম করি, কিন্তু আসলে এগুলো হারাম। এরপরে দেখেন এখানে কিন্তু না জানার অজুহাত দেওয়ার কোনো অপশন নেই। আপনি এমন বলতেই পারবেন না যে আমি তো জানতাম না এই জন্য হারাম খাইছি। আপনার জানা ফরজ, তখন আপনার দুইবার শাস্তি হতে পারে, একবার হচ্ছে না জানার কারণে, একবার হলো না মানার কারণে। স্যার একটা প্রশ্ন করবো? জি বলেন। সেটা যে বরকা নেওয়া, এটা আসলে সুরতটা কি একটু যদি আচ্ছা, স্পষ্ট এগুলো করে বলেন। প্রত্যেকটার উপরে বিস্তারিত এগুলো হচ্ছে জেনে নেবেন। হ্যাঁ, মানে আমরা হচ্ছে যেইভাবে বর্গা দেওয়া হয় যে টাকা নিয়ে তাকে জমি দিল, এরপরে কি করে সে চাষাবাদ করতে থাকে, হ্যাঁ, এরপরে হলো যখন আবার টাকা সে ফেরত দেয় তখন হচ্ছে জমি ফেরত দিয়ে দেয়, এই যে প্রসেসটা, এগুলো হারাম প্রসেস। স্যার ওটা মনে হয় বন্ধক বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, বন্ধক, বন্ধক বর্গা একই জিনিস। বর্গা তো মানে আমাদের এলাকায় যেটা আর কি আমরা দিই যে, আচ্ছা, আমি যে প্রসেসটা বললাম, হ্যাঁ, এই প্রসেসটা, আর এছাড়া অন্যান্য এক এক এলাকায় এক এক নাম থাকতে পারে বা এক এক প্রসেসকে এক একটা বলতে পারে, এটা আপনারা জেনে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন ধরেন হচ্ছে ফল বিক্রেতা, অনেক এরকম আমরা অনেক দেখেছি বা নিজেদের সাথে এরকম হয়েছে যে আপনি হচ্ছে ভালো ফল নিচ্ছেন, তারা হচ্ছে ফল এমনভাবে সাজিয়ে রাখে যে একটা পচা ফল হচ্ছে বাইরে সামনে থেকে দেখা যায় না, পরবর্তীতে সেটা দিয়ে দিল। অথবা আপনি একটা কিনলেন, সে হচ্ছে নিচে থেকে আরেকটা দিয়ে দিল। এটা তো পুরাই প্রতারণা। কিন্তু ধরেন যে সে আপনার সামনেই দিল, আপনার সামনেই বেছে বেছে সে ফল দিল, কিন্তু আপনি বাসায় গিয়ে দেখলেন পচা, এবং সে বিক্রেতাও জানে যে ওই ফলটা পচা, সে আপনাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা কি হালাল হবে নাকি হারাম হবে? হারাম হবে। এরপর দেখেন বুদ্ধি করে যদি ওজন আর একটু কম দেয়, এটাকে কুবুদ্ধি বলে, যদি হচ্ছে ওজনে একটু কম দেয়, ধরেন ওজন একটু কম দিয়ে দিল, অনেকে আছে পাল্লার মধ্যে কারসাজি করে হচ্ছে কম দেয়, অনেকে হচ্ছে ওজনেই কম দেয়, ঠিক আছে? অনেকে আবার অনেকভাবে পাল্লা ধরার সিস্টেমের মধ্যে কম দেয়। তো যেভাবে হোক, যদি আপনি ওজনে কম দেন, তাহলে এটা কি হবে, হালাল নাকি হারাম? হারাম হবে। এরপরে দেখেন অনেক সময় গ্রাহককে আকৃষ্ট করার জন্য অনেকে মিথ্যা কথা বলে বসেন, ঠিক আছে? এটা সব সেক্টরেই হয়। ধরুন যে আপনি একটা ব্যাগ কিনতে গেছেন, কথার কথা, এখন ব্যাগের দাম হচ্ছে 2500 টাকা, মানে সে চাইলে হলো 2500 টাকা। এখন আপনি, অনেকে আছে যে একটু কম দাম বলে, হয়তো আপনি বলবেন যে 1000 টাকা কি দিবেন, এটা বলবেন, তখন সে আপনাকে বললো যে 2000 টাকা আমার কে নাই, মানে বললো, বলে আসলে কি চায় সে চাচ্ছে আপনি যেন 2000 টাকা বলেন, 1000 থেকে সুইচ করে আপনি যেন 2000 বলেন। তো 2000 বললেন, হয়তো আপনাকে সে দিয়ে দিল, অথবা আরো 200 টাকা দিলেন, সে দিল, মানে সে যেই দামে বিক্রি করতে চাচ্ছে ওই দামটা বললো যে কেনা দাম। আচ্ছা, তো এই যে মিথ্যা বললো আপনাকে, মানে সে হয়তো বলতে মনে করলো যে আমি খুব বুদ্ধিমান, আমি বুদ্ধি করে জিনিসটা বিক্রি করলাম, কিন্তু এই যে মিথ্যা বলে বিক্রি করলো, এটার কারণে তার টাকা হালাল হবে নাকি হারাম হবে? হারাম হবে, ঠিক আছে? অনেকেই বলে কিনা দাম, আমি হচ্ছে 2-1 দিন আগে কিনতে গিয়েছিলাম, মাছ কিনতে গিয়েছিলাম, তখন একজনে আরেকজনকে জিজ্ঞেস করে যে কত বলেছ, মানে সে একবার বলেছে, এরপরে যে মালিক সে আমাকে আবার জিজ্ঞেস করছে যে আপনি মানে কয় কেজি নেবেন, কি অবস্থা। তো প্রথমে হচ্ছে তার যে কর্মচারী তাকে জিজ্ঞেস করলো যে কত বলেছ, এত, হ্যাঁ, সে বললো যে এত টাকা বলেছে। পরে সে আমাকে বললে যে এত টাকা আমাদের কি নাই, ঠিক আছে, এর থেকে কম হবে না, এলো অবস্থা। তো এই যে মিথ্যা বলছে, এগুলো কি হালাল হবে না হারাম হবে? আর একটা জিনিস বলি, এটা হচ্ছে আমাদের যাত্রাবাড়িতে খুব বেশি দেখা যায়। এটা হচ্ছে ফলের দোকানে বা সবজির দোকানে অথবা বিভিন্ন কাপড়ের দোকানে এক্সট্রা লাইট জ্বালিয়ে দেওয়া, আচ্ছা, অতিরিক্ত। আমি একবার হচ্ছে একটা কাপড় কিনেছিলাম, মানে আমি দোকানের ভিতরে যেই কালার দেখে কিনে এনেছি, বাসায় এসে দেখি অন্য কালার। এরপরে হলো
বিশেষ করে সবজির দোকানে দেখছি যে সবুজ ফলের উপরে বা সবুজ সবজির উপরে সবুজ কালারের বাতি, এরপরে হচ্ছে যেগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলোর মধ্যে আবার লাল কালারের বাতি, আলাদা আলাদা। এগুলো মূলত সবগুলি হচ্ছে ক্রেতাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, যে সে বুঝাতে চাচ্ছে যে এটা খুবই তাজা সবজি, এটা হচ্ছে খুবই মানে ভালো পেঁয়াজ, এটা বোঝাতে যাচ্ছে। তো এগুলো করে যদি করে, এগুলোর টাকা হালাল হবে না হারাম হবে? এরপরে অনেকে আছে রং ব্যবহার করে, হ্যাঁ, যে সে বাজারে লাল শাক বিক্রি করবে কথার কথা, অথবা একটা সবজি বিক্রি করবে, হ্যাঁ, সে কাঁচা পাকা সবগুলো মিলিয়ে সবুজ রং করে অথবা লাল রং করে বিক্রি করলো। সে কি করলো? গ্রাহককে ধোঁকা দিল যে আসলে সেই প্রোডাক্টটা কাঁচা, হ্যাঁ, সে হচ্ছে এটাকে উপযুক্ত প্রোডাক্ট হিসাবে বিক্রি করলো। এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন, যদি কোনো প্রোডাক্ট পচা থাকে আপনাকে বলে বিক্রি করতে হবে যে ভাই এটা পচা আছে, একটু এটা কেটে ফেলে দিয়ে এরপরে খাবেন, অথবা এর জন্য আমি টাকা কম রাখছি, ঠিক আছে? তো এইখানে দেখেন, তাহলে সমাজে দেখবেন যে অহরহ কি হচ্ছে, এরকম হারাম বিজনেস হচ্ছে। আচ্ছা, এরপর হলো শিক্ষক, হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট মাস্টার হতে পারে। ধরুন শিক্ষককে যেই সাবজেক্ট পড়ানোর জন্য রাখা হলো বা যেই সিলেবাসটা তার কমপ্লিট করার কথা, সে এটা কমপ্লিট করলো না, সে এসে গল্প করলো, হ্যাঁ, অথবা অন্য কোনো কাজে লিপ্ত থাকলো, করলো না, তাহলে সেই টাকা হালাল হবে নাকি হারাম হবে? অনলাইন শিক্ষক হতে পারে, যেমন আমাদের ক্লাস মনে করেন, তো এখানে হচ্ছে আমরা যতটুকু শেখানোর কথা, কমিটমেন্ট যতটুকু, এতটুকু শেখালাম না, অথবা যেভাবে সাপোর্ট দেওয়ার কথা, ঠিক আছে, এভাবে আমরা সাপোর্ট দিলাম না, তাহলে সেই টাকা হালাল হবে নাকি হারাম হবে? এরপরে আসুন, তো এগুলো হচ্ছে বিভিন্ন বিষয়। এরপরে দেখেন হারাম যেগুলো পণ্য, হ্যাঁ, হারাম পণ্য মানে হালাল পণ্যই তো হচ্ছে আপনি যদি রুলস না মানেন অথবা মানুষকে ধোকা দেন, কোনো না কোনোভাবে চতুরতা করেন, তাহলে হচ্ছে এটার ইনকাম হারাম হয়ে যাবে। আর হারাম যেটা পণ্য, এটা আপনি কষ্ট করে বিক্রি করেন যতই, এটা হচ্ছে হারাম হবে, ঠিক আছে? এটা এই সমস্ত পণ্যের উদাহরণ দিতে হবে না, এগুলো হারাম পণ্য সবাই চিনে, ঠিক আছে? এটা আরেকটা হচ্ছে যে সুদ ভিত্তিক কার্যক্রম, এগুলো তো হারাম সবাই জানে। কিছু আছে যে আমাদের আয়ত্তের বাইরে, এই জন্য আল্লাহ আমাদেরকে অবশ্যই জবাবদিহি করবেন না। যেমন টাকার মধ্যে সুদ আছে, প্রত্যেক আমরা যত টাকা ব্যবহার করি এটা হচ্ছে দেশীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে সুদ আছে এর মধ্যে। তো এইটা আমাদের হাতে নাই, কিন্তু আমরা যতটুকু নিজেদের আয়ত্তের মধ্যে করতে পারি এগুলো খেয়াল রাখতে হবে। যেমন ব্যাংকিং কার্যক্রম, হ্যাঁ, প্রত্যেকটা ব্যাংকেই কার্যক্রমের মধ্যে সুদ জড়িত। এখন আপনি যদি এই কাজের সাথে ইনভলভ হন, হ্যাঁ, আপনি যদি ব্যাংকের অফিসার হন, হ্যাঁ, ছোট অফিসার হোক বড় অফিসার হোক, আপনি ডেস্কে বসেন এমন যদি হন, তাহলে আপনার ইনকাম কি হবে? হারাম হবে, ঠিক আছে? কারণ আপনি সরাসরি সুদের কার্যক্রম করছেন এবং তাদেরকে সহযোগিতা করছেন এই কাজে, মানে প্রত্যেকটা কাজই হারাম এখানে। আবার অনেকেই মানে কিছু মানুষ একটু সহজ করেছেন কাদের জন্য, যারা সরাসরি সুদের কার্যের সাথে যুক্ত না। যেমন ব্যাংকের ড্রাইভার, সে হচ্ছে সরাসরি সুদের লেনদেন করে না তার হাতে, অথবা হচ্ছে সাইন করে না, হ্যাঁ, শুধু তাদের অফিসারদের গাড়ি চালায়, ঠিক আছে? এই ক্ষেত্রে অনেকে বলেছেন তার ইনকাম হারাম হবে, অনেকে বলেন যে হালাল হবে। দেখেন এইটাও কত রিস্কি, ঠিক আছে? এই জন্য এতক্ষণ যাবত আমরা কি বুঝলাম এগুলা? আচ্ছা, এতক্ষণ বললাম যে হালাল পণ্য বিক্রি করে, হ্যাঁ, অনেক কষ্ট করে ইনকাম করলেও সেই টাকা হারাম হতে পারে, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন যে সবাই তো এটাই করছে, তাহলে আমিও এটা করি, তাহলে সবাই জাহান্নামে গেলে আপনাকেও ওখানেই যেতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, পুরা দুনিয়া একদিকে যাক, আমার কাছে হচ্ছে কোরআন আছে, হাদিস আছে, ইসলাম আছে, তো আমি আমার মতো করে চলবো, কারণ আমার হিসাব আমি দিব, তাহলে আল্লাহ চাইলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন। আচ্ছা, এবার চলেন যে গ্রাফিক ডিজাইনের কি হালাল এবং কি হারাম এই সম্পর্কে আমরা কিছু কথা বলি। তাহলে গ্রাফিক ডিজাইনে হালাল হারাম এই সম্পর্কে একটা বই আছে, এই বইটার লিঙ্ক আমি দিয়ে দিব। এটা লিখেছেন হচ্ছে যে কি মোহতারাম সাইদুল মুস্তাফা হাফিজাহুল্লাহ। আচ্ছা, যিনি লিখেছেন, তো এই বইয়ের মধ্যে প্রায় 45টা প্রশ্নের উত্তর আছে গ্রাফিক ডিজাইনের হালাল এবং হারাম সম্পর্কে। আমি আপনাদেরকে একটু দেখাই, তো দেখানোর জন্য এখানে লিঙ্ক আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ডাউনলোড করে পুরো বইটাই পড়বেন। যেহেতু আপনাদের এটা কেরিয়ার, এই জন্য এটা পুরোটাই পড়বেন। তো গ্রাফিক ডিজাইনের হালাল হারাম সম্পর্কে আপনি যদি ফতোয়া বিভাগে ফতোয়া জিজ্ঞাসা করেন, তাহলে অনেকেই আছে সঠিক উত্তর দিতে পারবে না, কারণ হচ্ছে তারা গ্রাফিক ডিজাইনের অনেক রুলস নিয়মকানুন জানে না।
ঠিক আছে, আবার অনেকে আছে যে জানে, তারা আবার ভালো দিতে পারবে। ঠিক আছে, তো এইখান থেকে আসুন যে আমরা ব্যাপারটা দেখার চেষ্টা করি। একটু দেখাচ্ছি, আমি তো বই পড়ে শোনাবো না, জাস্ট আমি হচ্ছে এটাকে একটু স্ক্রোল করব। এখানে দেখেন যে পৃষ্ঠা আছে কত, এটা 30 পৃষ্ঠার বই নাকি। আচ্ছা, একটু স্ক্রোল করব, তো স্ক্রোল করার পরে দেখবেন যে এখানে আছে, এখানে দেখেন এই যে ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করার হুকুম। হ্যাঁ, আমরা যে অনেক সময় ক্র্যাক ব্যবহার করি। আচ্ছা, এগুলো এরপরে হচ্ছে লোগো, ফন্ট, তারপরে হলো আরও অনেক অনেক আছে, অন্য ধর্ম অবলম্বী ব্যক্তিদের জন্য ডিজাইন করা, এরপর হচ্ছে দিবসের জন্য ডিজাইন করা, কিস্তির মাধ্যমে কিনে কম্পিউটার কিনে ইনকাম করা, ডিজিটাল ছবি আঁকা, হ্যাঁ, প্রিন্ট ডিজাইন, এরকম অনেক কিছু আছে এখানে। তো এগুলো আপনারা হচ্ছে পড়বেন। তো এইখান থেকে দুই একটা আমি বলি, যেমন ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করা। ঠিক আছে, এটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আমি বই পুরোটা পড়েছি, যেটা বলা হয়েছে এটা হচ্ছে এই ক্ষেত্রে তাদের থাকে, এক্ষেত্রে দুইটা মূলত ক্রাইটেরিয়া আছে। একটা হলো যে তাদের এই সফটওয়্যারগুলো ব্যবহার করার ক্ষেত্রে মৌলিক সম্মতি আছে। অনেক সময় তারা নিজেরাই ক্র্যাক করে মার্কেটে ছাড়ে যেন এটা ইউজার অনেক বেশি হয়। ঠিক আছে, তারা নিজেরাই চাচ্ছে এটা মানুষ ব্যবহার করুক, এই জন্য এটা ব্যবহার করা যাবে। দ্বিতীয় হলো যে অনেক মানে এমন যদি হয় যে তাদের যে মাসিক চার্জ এটা এত বেশি যে আপনি এটা এফোর্ড করতে পারেন না, ঠিক আছে, যে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে, তাহলে ওই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন ততদিন যতদিন আপনি এফোর্ড করতে পারবেন না। যখন এফোর্ড করতে পারবেন তখন আপনি কি করবেন, মানে তখন আপনি পেইড ভার্সন ব্যবহার করবেন। আর যদি মৌলিক সম্মতি থাকে ওই ক্ষেত্রে আপনি অল টাইমই ব্যবহার করতে পারবেন। আর দেখেন, আর বাকি এখানে যেগুলো আছে ফন্টের বিষয় বলি, হ্যাঁ, আর বাকিটা তো আপনারা পড়বেন, আমি দুই একটা বিষয় বলছি। তো ফন্টের বিষয় হচ্ছে স্যার এই ক্ষেত্রে কি আমরা সফটওয়্যার গুলো কম্পিউটার থেকে মানে বিভিন্ন দোকান থেকে যে নিয়ে আসি প্রিমিয়াম সফটওয়্যার বা ইত্যাদি, সেই ক্ষেত্রে প্রিমিয়াম তো নিয়ে আসেন না, নিয়ে আসেন হচ্ছে ক্র্যাক করা, ওই একই তো কথা। ওরাও কি ক্র্যাক দিয়ে দেয় আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ফন্টের কথা বলি। ফন্ট হচ্ছে এটা ফ্রি হোক অথবা প্রিমিয়াম হোক, আপনি যদি ডাউনলোড করেন আপনি ব্যবহার করতে পারবেন, অন্য কাউকে দিতে পারবেন না। ফ্রিটাও আপনি অন্য কাউকে দিতে পারবেন না। আপনি তাকে সাজেস্ট করতে পারবেন যে অমুক জায়গায় পাওয়া যায়, তাকে লিঙ্ক দিতে পারবেন, সে ডাউনলোড করে নেবে, কিন্তু আপনি তাকে দিতে পারবেন না, এটা তাদের রুলস। আচ্ছা, আর প্রিমিয়ামগুলো তো আপনি দিতেই পারবেন না, ঠিক না, এই আর কি। তো এটা এগুলো একটা কথা, জি বলুন। যে এক্ষেত্রে এখন মনে করেন যে আমি এক জায়গা থেকে মানে বেশ কিছু ফন্ট 1,000 2,000 3,000 এরকম ফন্ট আমি এখন ক্রয় করে নিছি। আচ্ছা ক্রয় করে নিয়ে এখন ওইটা তো আমার হয়ে গেছে, ওইটা আমি এখন অন্য কাউকে তো দিতে পারবো। আচ্ছা আচ্ছা, দেখেন, না না, আপনার ফন্ট কখন আপনার হয় না, ফন্ট সবসময় ডিজাইনারের হয়। যেই ডিজাইনার ফন্ট ডিজাইন করছে এগুলো তো ডিজিটাল প্রোডাক্ট, এগুলো কখনো কারো ব্যক্তি মালিকানা হয় না। এটা আপনি শুধু অ্যাক্সেস পান নিজে ব্যবহার করার জন্য, আপনার ক্লায়েন্টের কাজে ব্যবহার করার জন্য, মানে আপনার পরিধির মধ্যে আপনি সব কাজে এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি এটা অন্য কাউকে দিতে পারবেন না বা বিক্রি করতে পারবেন না, অথবা একটা ওয়েবসাইট করে সেইখানে রাখতে পারবেন না। ঠিক আছে, এগুলোর অনুমতি নাই, আপনার ব্যবহার করার অনুমতি আছে, এটা ব্যবসায়িক কাজে ব্যবহার করেন বা নিজের জন্য ব্যবহার করেন, এরকম আর কি। আপনি এছাড়াও ওদের নিয়মকানুন পড়ে নেবেন, ঠিক আছে, পড়লেই আপনি বুঝে যাবেন। আর অনেক সময় আমরা এগুলো বিভিন্ন ফাইল পাই, ঠিক আছে, যে এক সাথে 1 জিবি 10 জিবি 20 জিবি 50 টাকা 100 টাকা, এগুলো না কিনা ভালো এমন কিন্তু না যে একটা ফন্ট না হলে আমার ডিজাইন সুন্দর হবে না। একটা ফন্ট দিয়ে ডিজাইন সুন্দর করে ফেলা সম্ভব, আর এরকম হাজার হাজার ফন্ট আছে যেগুলো সুন্দর করা সম্ভব। আবার যদি এটাও যদি আবার ওই ক্র্যাকের মতো পর্যায়ে চলে আসে যে না তারাই চাচ্ছে যে এটা ক্র্যাক হোক, তাহলে এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি যারা ফন্ট বানায় তাদের সাথে সরাসরি এই ব্যাপারে কথা বলেছি, কিন্তু তারা বলে যে না আমরা এই ধরনের অনুমতি দেই না। প্রথমে আমরা আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম এবং আমরা এটা ভেবেছিলাম যে যে ধরেন যে তাদের 200 প্রিমিয়াম ফন্ট আছে, এখন তারা 200 ফন্ট কিন্তু সবাই কিনবে না, ধরুন আপনি কিনবেন না, আমি কিনবো না, হয়তো একটা দুইটা করে কিনবো, হয়তো 4-5 জনে কিনবে আর বাকিরা কিনবেই না। তো এই ক্ষেত্রে তাদের 4-5টা ফন্ট বিক্রি হবে। কিন্তু তারা যদি একাডেমিকভাবে বিক্রি করে, যেমন কোনো একটা একাডেমির জন্য সব ফন্ট কম দামে অথবা মানে একটা নির্দিষ্ট মূল্যে দিল, ঠিক আছে, এবং এটা তারা সবাই ব্যবহার করতে পারবে, এমন যদি দিত তাহলে কিন্তু সবগুলা ফন্টই বিক্রি হইতো, তাদেরও লাভ হইতো, যারা স্টুডেন্ট আছে যেমন আমাদের জন্য, যেমন আমি যদি পারতাম যে একটা
ওয়েবসাইটের সব ফন্ট আমি কিনে ফেললাম, প্রিমিয়াম যত আছে আমি কিনেছিলাম। হ্যাঁ, তো সব ফন্ট কিনে ফেললাম, যে লিপি ঘরের ফন্ট বিটি সব কিনে ফেললাম। কেনার পর আমার যত স্টুডেন্ট আছে সবাইকে দিয়ে দিলাম ফ্রিতে, তারা ব্যবহার করলো। তো এই ক্ষেত্রে তারাও লাভবান হলো, আমাদের স্টুডেন্টরাও লাভবান হলো, কিন্তু এটা তারা চায় না, আমি সরাসরি কথা বলেছি। যার কারণে আমাদের ক্রিয়েটিভ জোন ছিল, ওটা আমরা বন্ধ করে দিছি। ওইখানে এরকম বিভিন্ন সফটওয়্যার হচ্ছে আমরা কিনে কিনে রাখতাম যেন স্টুডেন্টরা ব্যবহার করতে পারে, কিন্তু এটা পরে আমরা বন্ধ করে দিছি। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে যেগুলো সরাসরি বিধর্মীদের কাজ, হ্যাঁ, এগুলো তো আপনি কখনোই করতে পারবেন না, কারণ ওদেরকে আপনি এই কাজে সহযোগিতা করছেন। ঠিক আছে, এগুলো বিধর্মীদের কাজ বলতে কি, ধরেন যে একটা বিধর্মীর একটা প্রতিষ্ঠান, তো এখানে একটা ব্যানার লাগবে বা একটা পোস্টার লাগবে, যেখানে কোনো আলাদা কোনো মানে আছে না, আল্লাহ তাআলার বিরুদ্ধে যায় বা ইসলামের বিরুদ্ধে যায়, এরকম কোনো মেসেজ নাই, তাহলে ওটা আপনি করতে পারবেন। কিন্তু ধরেন যে পূজার ব্যানার বা পূজার পোস্টার, এটা আপনি কখনোই করতে পারবেন না। আচ্ছা, এরপরে দেখেন আর কি বলবো, আর বাকি আলোচনা আমরা হচ্ছে ইয়েতেই করব, এখন যে পরবর্তী আলোচনা আছে এখানে আমি করব। এখানে দেখেন এই যে অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক পিকচার দিয়ে দিয়ে উদাহরণ দিছে, এই যে পিকচার দিয়ে আপনারা এগুলো দেখতে পারবেন, আমি পুরোটাই পড়ে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো বই সম্পর্কে আমি একটু কিছু বললাম। এরপরে চলেন যে আমি যেহেতু গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করি এবং আমি অনলাইনে থাকি, এজন্য অনলাইন ডিজাইনের অনেক বিষয়, এই সব কিছু মিলিয়ে আমি বেশ কিছু ফতোয়া যেগুলো আমার জন্য প্রয়োজন এগুলো আমি নিয়েছিলাম, এবং এগুলো আমি বিভিন্ন প্রায় 10-12টার উপরে আমি ফতোয়া বিভাগে পাঠিয়েছিলাম। কিন্তু ওইখান থেকে আমি 2-3 জায়গা থেকে পেয়েছি, কিন্তু ফতোয়ার ক্ষেত্রে বিষয় হলো যে এখানে মৌখিক কিছু না, গ্রহণযোগ্য না, এখানে লিখিত হইতে হয়। এই জন্য কয়েকজন আমাকে মৌখিক দিয়েছিলেন, তো ওগুলো তো কাজে লাগবে না, এই জন্য লিখিত আমি বড় বড় 2টা প্রতিষ্ঠানের ফতোয়া সংগ্রহ করেছি। একটা হলো যাত্রাবাড়ি মাদ্রাসা, আমাদের এখানে পাশে যেটা, এটা, আরেকটা হলো যে মোহাম্মদপুর। এই 2 জায়গা থেকে, 2টাই অনেক বড় বড় প্রতিষ্ঠান এবং 2টাতেই অনেক ভালো ভালো আলিম মুফতিরা আছেন, তো তাদের থেকে আমি সংগ্রহ করেছি। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই, যেগুলোর একবারে সরাসরি আমাদের গ্রাফিক ডিজাইন এর একটা প্রশ্ন এরকম না, কিন্তু গ্রাফিক ডিজাইনের রিলেটেড এবং একই হুকুমের অধীনে হচ্ছে এই প্রশ্নগুলো আছে। তো এগুলো একটু দেখার চেষ্টা করি, দেখুন যে আমি কি কি আসলে প্রশ্ন করেছিলাম। তো এখানে দেখেন, আমি এখান থেকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ফতোয়া, কই আসে না কেন, ভেতরে আসলাম। দেখুন এখানে আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে এগুলো একটু পড়ে শোনাই যে কি কি প্রশ্ন করেছিলাম আমি। এখানে দেখেন প্রথম প্রশ্ন, এটা হচ্ছে শুধু ইউটিউবের থাম্বনেইল ব্যবহার করার জন্য, শুধু ইউটিউবের থাম্বনেইলে ব্যবহার করার জন্য মানুষ বা প্রাণীর ছবিযুক্ত ডিজাইন করা জায়েজ হবে কিনা। এখানে জায়েজ মানে হচ্ছে হালাল আর কি, হালাল হবে কিনা, এটা হলে হালাল, আর যদি না হয় তাহলে হারাম। এখন এইখানে আমি কি কি ব্যবহার করেছি বোঝার সুবিধার্থে, যেন কেউ ভুল না বোঝে। অনেকে আছে একটু বেশি, আল্লাহ না করুক, হয়তো অনেকে একটু অন্যরকমভাবে ভাবে যে আমি বোধহয় কাউকে অপমান করছি এর কিছু, আমার তো নিজের জানতে হবে, তাই না? তো এই জন্য আমি এইখানে হচ্ছে এখানে আমাদের ইসলামিক অঙ্গনের পরিচিত প্রতিষ্ঠান কলরব, ওদের ছবি ব্যবহার করছি। এরপর হচ্ছে আমার নিজের একটা ছবি ব্যবহার করছি আমি, এরপরে আহমদুল্লাহ সাহেবের ছবি ব্যবহার করেছি, এরপরে প্রধানমন্ত্রী বা আমাদের বর্তমান সাবেক এবং একটা ভাগের ছবি ব্যবহার করেছি। মানে বিভিন্ন অঙ্গনের ছবি আমি ব্যবহার করেছি, যাতে এটা ব্যাপারটা তাদের জন্য বুঝতে সহজ হয় এবং আমি বোঝাতে পারি। তো এটা হচ্ছে একটা নমুনা, তো এটা তারা অ্যাকসেপ্ট করেছে। এরপরে হলো 2 নম্বর প্রশ্ন, এখানে হলো কোনো প্রোডাক্ট প্রমোশন বা ভর্তি বিজ্ঞাপনের জন্য এমন পোস্ট ব্যবহার করা কি জায়েজ হবে যেখানে কেবল পুরুষ মডেলের ছবি বা কার্টুন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অনলাইনে, যে শুধু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য যদি আমরা করতে চাই তাহলে এটা কি হালাল হবে কিনা। তো এটাও তারা গ্রহণ করেছে। এরপরে আসেন যে আমাদের তৃতীয় প্রশ্ন, এগুলো তারা নাম্বারিং করেছে, মানে আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম তো পরবর্তীতে তারা কলম দিয়ে এটা নাম্বারিং করেছে। আচ্ছা, কারণ ফতোয়াতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হয়, এই জন্য মানে আপনি যদি একটা প্রশ্ন করেন ওর মধ্যে 2টা কথা থাকে তাহলে 2টা আলাদা আলাদা উত্তর দিতে হয়। তো এইখানে দেখেন যে সর্বমহলে গ্রহণযোগ্য হওয়ার জন্য নিজের প্রতিভাগুলো মানুষকে জানানো জরুরি, এটা আমি মনে করি। তাই বিভিন্ন অনুষ্ঠানে আমার অংশগ্রহণের ছবি, বিভিন্ন জায়গায় আমার পুরস্কার পাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অথবা অনিয়মিত আমি যদি পোস্ট করি তাহলে এটা আমার জন্য গুনাহ হবে কিনা। গুনাহ হবে কখন, যদি এটা হারাম হয়, যদি হালাল হয় তাহলে তো গুনাহ হবে না। এই 4 নম্বর প্রশ্ন, যে একই ছবি একক ছবি অথবা
গ্রুপ ছবির ক্ষেত্রে ভিন্নতা আছে কিনা। অনেকে মনে করে যে আমার নিজের ছবি যদি আমি পোস্ট করি তাহলে ওই ক্ষেত্রে হয়তো এটা বেশি কঠোর, আর যদি সবাই মিলে একটা ছবি পোস্ট মানে আছে তো ওই ক্ষেত্রে আমি পোস্ট করলাম তাহলে বোধহয় এটা কি এটা হয়তো হালকা, এরকম কিনা। তো এই ক্ষেত্রে দেখেন যে আমি এই ক্ষেত্রেও মানে আমি প্রত্যেকটা জায়গাতে আলেম অথবা হচ্ছে যারা আলেম না, ছোট বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ছবি ব্যবহার করেছি যেন ব্যাপারটা সবাই করতে পারে। এরপর হচ্ছে এখানেও হচ্ছে আলেমদের ছবি, তারপর যারা আলেম না তাদের ছবি বা অন্য ব্যবস্থা করে দিছে হ্যাঁ হিন্দুদের ফ্যানটা চালার। আচ্ছা আমরা একটু মিউট রাখি। হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ছবি আমি ব্যবহার করেছি যেন ব্যাপারটা বোঝা যায়। আচ্ছা, এরপর আবার নিচে আমি লিখেও দিয়েছিলাম যে এই ছবিগুলোর ব্যবহার করার কারণ হলো এগুলোকে অনেকেই দলিল মনে করে যে মামুনুল হক সাহেব ছবি দিয়েছেন তাহলে তো এটা ঠিক আছে, এটা তো জায়েজ, অথবা আল্লাহ মাহমুদ শফি ছবি দিয়েছেন এর মানে এটা তো ঠিক আছে, ঠিক না, এরকম অনেকেই দলিল মনে করেন। আচ্ছা, এরপরে হলো এই জন্য তো তাই সঠিকটা জানতে চাই। আচ্ছা, এরপর হলো লাস্ট আরেকটা আছে এখানে, এটার সাথে আমি পরবর্তীতে আবার অ্যাড করেছিলাম, মানে একটা ভিডিও ছবি অ্যাড করেছিলাম। আচ্ছা, যদি শিক্ষামূলক বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাই সেই ক্ষেত্রে শুধু ছেলেদের অংশগ্রহণ থাকে, কোনো মেয়ে বা মহিলা না থাকে, তাহলে সেই ভিডিও তৈরি করা কি জায়েজ হবে কিনা। এই প্রশ্নটা আমি কেন করেছিলাম এই জন্য একটা নোট দিয়েছি যে ভিডিওর কথা কেন আসলো। যে আমার মনে প্রশ্নটি এ কারণে এসেছে, প্রতিটি ভিডিও মূলত অনেকগুলো ছবির সমন্বয়ে তৈরি হয়। প্রতি 1 সেকেন্ড ভিডিওতে সাধারণত 24 থেকে 30টা ছবি ব্যবহার করা হয়। এখন অনেক ক্ষেত্রে আরও বেশিও ব্যবহার করা হয়, 60, 100 এরকম ব্যবহার করা হয়। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে আমরা বেশিও ব্যবহার করি। তো অনেকগুলো ছবি অল্প সময়ে দেখার কারণে আমাদের কাছে মনে হয় যে সেগুলো নাড়াচাড়া করছে বা এটা আর কি ভিডিওতে রূপান্তর হয়। এখন যদি ছবি নিষেধ হয় তাহলে ভিডিও নিষেধ হওয়ার কথা। তো এই ক্ষেত্রে আমি এগুলো বলেছি, তো তারা সবগুলো অ্যাকসেপ্ট করেছে এবং এখানে দেখুন এগুলো একটা একটা করে উত্তর এসেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে বলে নিই যে 2 জায়গা থেকে 2 রকম উত্তর এসেছে। এক প্রতিষ্ঠান থেকে সবগুলো হারাম এসেছে বা নাজায়েজ ফতোয়া এসেছে, আরেক প্রতিষ্ঠান থেকে সবগুলো হালাল এসেছে। আচ্ছা, তো এইটা কেন, এটা নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমরা এটা একটু দেখে নিই। দেখুন যেখানে দেখুন যে ছবি বিক্রি মানে ব্যবহার করা জায়েজ হবে না, এরপরে দেখেন এই যে এটা বৈধ নয়, মানে যেই শব্দ দিয়েই বলুক কথা একটাই। এরপরে দেখেন এইখানে আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে কোরআন হাদিস এগুলো আছে। এরপরে দেখেন ছবি তোলা যেহেতু না জায়েজ তাই ছবি তোলা পোস্ট করা কোনো মানে সবগুলোতেই গুনাহ হবে। আচ্ছা, এরপরে একক ছবি গ্রুপ ছবির হুকুম একই, ভিন্নতা নাই। আচ্ছা, এরপরে এখানে আছে যে প্রাণীর ছবি ভিডিও এগুলো কোনোটাই বৈধ হবে না। এই ফতোয়াগুলো এসেছে যাত্রাবাড়ি থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় ফতোয়া চলেন। আচ্ছা, তো এগুলোর ক্ষেত্রেও মানে ওই 5টা যে আমরা দেখলাম তারা ফতোয়া উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো পেজ ব্যবহার করেছে। এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, এই জন্য বলি এখানে তারা 4টা পেজে প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা করেছে এবং এখানে কিছু হাদিস কোরআন এগুলো যুক্ত করেছে, ঠিক আছে। কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একই হাদিস এবং একই কোরআনের আয়াত, ঠিক আছে। তো মোহাম্মদপুর থেকে যে এইটা দিয়েছে সেটা যেহেতু এটা একই ধরনের হাদিস এবং একই আয়াত অনুযায়ী হচ্ছে, এই জন্য তারা একসাথে বর্ণনা করেছে, এই জন্য 2 পেজে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে তারা প্রথমেই যেটা ব্যাপারটা যুক্ত করেছে যে আচ্ছা আমি বলি, মুখে বলি, প্রয়োজনে আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো, পরবর্তীতে আপনারা পুরোটাই পড়ে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি এটা যে এই যে প্রথম লাইনে যেটা বলেছে যে মোবাইল এবং তার সঙ্গে সংযুক্ত ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার, এগুলো আধুনিক প্রযুক্তি। তো এগুলো নতুন মাসালার যেই বের করার যে পদ্ধতি ওই অনুযায়ী এটাকে বের করতে হবে। এখন থেকে যেগুলো বের করা হয়েছে যাত্রাবাড়ি থেকে, এগুলো পুরাতন যে মাসালা অথবা সরাসরি কোরআনের আয়াত হাদিস, এগুলোর মধ্যে যেটা বলা হয়েছে এটা অনুযায়ী হয়েছে। আর নতুন যেটা মানে যখন কোনো একটা নতুন বিষয় আসে যেটা কোরআন শরীফের ভেতরে নাই, ঠিক আছে, নাই বলতে কোরআন শরীফে সব কিছু থাকা সম্ভব না, কারণ আল্লাহ যদি পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবই যদি দিয়ে দেয় তাহলে কোরআন এত বড় হবে মানুষ পড়তে পারবে না। এই জন্য যেগুলো মৌলিক জিনিস এগুলো কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে। এখন দেখেন তাহলে নতুন নতুন বিষয় আসবে, নতুন নতুন যুগ আসবে, তখন মাসালা মানে কোরআন হাদিসের ভিত্তিতেই
নতুন আঙ্গিকে মাসালাটা দিতে হবে, ঠিক আছে? তো ওইভাবে তারা হচ্ছে দিয়েছে এবং তারা প্রত্যেকটা ব্যাপারকেই বৈধ বলেছে, ঠিক আছে? এখানে যদি আপনারা দেখেন তাহলে এই যে এগুলো প্রত্যেকটা 1 2 3 4 করে জায়েজ 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 এগুলো সব আছে। এবার চলেন যে আমি 2 ধরনের ফতোয়া যখন নিলাম, 2 ধরনের 2 জায়গা থেকে কেন নিলাম? অনেকে আবার আমাকে এটাও প্রশ্ন করে যে আপনি 2 জায়গা থেকে কেন নিলেন? কারণ হচ্ছে এগুলো বিতর্কিত, এগুলো বুঝতে হবে ভালো করে যে এটা কি। এক জায়গা থেকে নিলে তো আমি সঠিক উত্তরটা পাবো না আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে? বা দেখেন 2 জায়গা থেকে 2টা ফতোয়া আসছে, তাহলে এখন কি করবেন? না নিলে তো আমি বুঝতাম না এটা, ঠিক না? এই জন্য এখন এরপরে আমি যেটা বুঝেছি সব কিছু মিলিয়ে আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে প্রিন্টেড ছবি, যে ছবি যে প্রিন্ট করা হয়, তো এইটা সর্বসম্মতিক্রমে হারাম। এটা সবাই হারাম বলছে, এটার মধ্যে কেউ দ্বিমত করে নাই। শুধুমাত্র যেটা ফেসবুকে দেওয়া হয় বা ইউটিউবে থাকে, কোনো ওয়েবসাইটে থাকে বা ওয়েবে থাকে, এই জাতীয় জিনিসের ক্ষেত্রে দ্বিমত আসছে, ঠিক আছে? তো এই জন্য সব এই যে মাসালাগুলো, সবগুলো মাসালা হচ্ছে আমি পড়ে বা অন্য আরও আলেমদের থেকে শুনে যতটুকু বুঝেছি, আমি নিজে যতটুকু বুঝেছি, আমি এইটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আপনাদেরকে কোনো ফতোয়া দিচ্ছি না যে আপনারা হচ্ছে এইভাবে করেন। আপনারা প্রত্যেকের নিজের হিসাব নিজের। আপনি যদি কোনো বিষয়ে সন্দেহ পোষণ করেন, হালাল হারাম স্পষ্ট সবগুলি, হ্যাঁ, এই জন্য আপনি স্পষ্ট বিষয় মানবেন। আর যেগুলো সন্দেহ হয় ওগুলো আপনি আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, লিখিত ফতোয়া নেবেন, এরপরে কাজ করবেন, মৌখিক ফতোয়া না। আচ্ছা, এরপরে চলেন। এবং ফতোয়া নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, যারা ফতোয়া বিভাগ আছে তারা এমনিতেই ফতোয়া দেয়। আচ্ছা, দেখেন আমি কি কি বুঝলাম এটা বলি। এক্ষেত্রে আমি 2টা আলোচনা করব। একটা হচ্ছে স্ক্রিনের ক্ষেত্রে, মানে হচ্ছে মোবাইল বা ওয়েব কম্পিউটার এগুলোর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে। এবার চলেন। তো প্রিন্টের ক্ষেত্রে এখানে বিধান আছে, এখানে হচ্ছে কিছু বিষয় আছে। দেখেন, মুখের অবয়ব সহ, মানে চেহারা সহ মানুষের ছবি হোক, প্রাণীর ছবি হোক অথবা কার্টুন হোক, এটা যদি হয়, এটা ডিজাইন করা হারাম, প্রিন্ট করা হারাম, এবং এমন কাজে সহযোগিতা করাও হারাম। এই জন্য আমাদের ডিজাইন বাড়িতে রং চিত্রে, হ্যাঁ, কোনো মানুষের ছবি প্রিন্ট করা হয় না। মানে যেটা হারাম আমরা জানি, বুঝি, এগুলো কোনো কাজ করা হয় না। এরকম অনেক কাজ পাই, কিন্তু এগুলো করি না। আচ্ছা স্যার, তাহলে রাজনৈতিক ব্যানার ট্যানার এগুলোর ক্ষেত্রে এগুলো প্রিন্ট করা যাবে না। আচ্ছা, এখন দেখেন, এগুলো আমরা করি না তো। আমি এরকম অনেক কাজ পেয়েছিলাম, কিন্তু এগুলো করি না একটাও। এরপরে স্যার ডিজাইনও তো করা যাবে না, তাহলে ডিজাইনও করা যাবে না, প্রিন্টও করা যাবে না। এবং এক্ষেত্রে আরেকটা বলি, এটা হলো আমি কারো করতে চাই না, মানে গীবত, মানে এটা বললেও অন্যরকম হয়ে যায়, কিন্তু এটা যেহেতু প্রসঙ্গে এসেছে এই জন্য বললাম যে আমি নাম না বলি। এটা হলো আমাদের এলাকার বিখ্যাত আলেম, পুরো হচ্ছে জেলার মানুষ, মানে সবচেয়ে বড় আলেম উনি, এবং হচ্ছে আমার চাচা, উনিও আলেম। হ্যাঁ, তো ওনারা হচ্ছে দেখলাম যে নির্বাচনের জন্য ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, তো ওনারা হচ্ছে এটার জন্য কোনো ভালো উত্তর দিতে পারে নাই, ঠিক আছে? তো এই আর কি। তো ওনারা মানে আমাকে যেটা বলেছে এটা হচ্ছে যে গণতন্ত্র যেভাবে আমরা সাপোর্ট করছি, তো ওই হিসাবে এটা করেছি, কিন্তু এটা কোনো উত্তর না, ঠিক আছে? প্রত্যেক মানুষকে তো হিসাব দিতে হবে, আল্লাহকে গিয়ে এসব বলতে পারবে না। তো এখন হচ্ছে পৃথিবীর যত মানুষ, পৃথিবীর 1000 আলেম না, যদি কোটি কোটি আলেম একটা হারাম কাজ করে, এরপরেও আপনি করতে পারবেন না, কারণ আপনার হিসাব আপনাকে দিতে হবে। আলেমরা কোনো দলিল না ইসলামের দলিল হচ্ছে কোরআন, হাদিস, এজমা, কিয়াস, এগুলা। আচ্ছা, তো এখন দেখেন কি বললাম, মুখের অবয়ব সহ, চেহারা সহ, প্রাণীর ছবি হোক, মানুষের ছবি হোক, কার্টুন হোক, এগুলো প্রিন্ট করা যাবে না, এগুলো হারাম। ডিজাইন করা, প্রিন্ট করা, সহযোগিতা করা। এরপরে মুখের অবয়ব ছাড়া, মানে চেহারা নাই এমন মানুষের ছবি, প্রাণীর ছবি বা কার্টুন, এগুলো ডিজাইন করা যাবে, হ্যাঁ, এগুলো হালাল। প্রিন্ট করাও যাবে, এই কাজে সহযোগিতাও করা যাবে। আচ্ছা, এই জন্য দেখবেন যে ইসলামিক যে বইগুলো তৈরি হচ্ছে বাচ্চাদের জন্য অথবা অন্য জন্য, এগুলোর মধ্যে ছবি আছে কিন্তু মুখের চেহারা নাই, ফেস নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন বৈধ এবং অশ্লীল কাজের ডিজাইন করা অবৈধ, হ্যাঁ, অবৈধ এবং হচ্ছে অশ্লীল কাজের ডিজাইন করা। অবৈধ বলতে কি, অবৈধ বলতে হচ্ছে যেটা ইসলামে নিষেধ, হ্যাঁ, যেগুলো নিষেধ করা আছে এগুলো মোটামুটি সবই অশ্লীলের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো এগুলো ডিজাইন করা, সহযোগিতা করা, এগুলো সব কিছু হারাম হবে, ঠিক আছে? ইসলামিক হোক বা অন ইসলামিক হোক, এটা ইসলামিক তো আর এগুলো হয় না। তো এই আর কি, মানে অবৈধ এবং হচ্ছে অশ্লীল, এগুলা কোনো সহযোগিতা করা যাবে না। এরপর আসেন, এটা হলো প্রিন্টের ব্যাপারে বললাম, প্রিন্ট,
আচ্ছা, এখানে আসেন স্ক্রিনের ব্যাপারে বলি। স্ক্রিন মানে হচ্ছে যেটা মোবাইলে থাকে, কম্পিউটারে থাকে, ফেসবুক ইউটিউবে থাকে, এগুলার কথা বলি। দেখেন এটা হচ্ছে মুখের অবয়ব সহ এবং ছাড়া, সহ হোক বা ছাড়া হোক, মানুষের ছবি, প্রাণীর ছবি বা কার্টুন হোক, এগুলো হালাল হবে। আচ্ছা, আমি এটা বুঝেছি। এরপর হচ্ছে আপনি যদি ভিন্ন কিছু বুঝেন তাহলে আপনি ওইভাবে চলবেন। এরপরে দেখেন এমন ডিজাইন করা, যেহেতু এটা হালাল হবে, এটা ডিজাইন করাও হালাল হবে, পোস্ট করাও হালাল হবে, এবং হচ্ছে আপলোড যেটাই করেন হালাল হবে। আচ্ছা, সহযোগিতা করাও হালাল হবে। এটা হচ্ছে শুধু স্ক্রিনের জন্য। আপনি যদি নিশ্চিত হন যে স্ক্রিন এটা ব্যবহার হবে, যদি এরকম ধরুন যে একটা লোগোর কাজ করলেন আপনি, ঠিক আছে, তো লোগো তো করে, স্ক্রিনেও ব্যবহার করে, আবার হচ্ছে প্রিন্টও করে, এই জন্য লোগোর কাজ করা উচিত হবে না যদি মুখের ছবিওয়ালা হয় বা প্রাণীর ছবিওয়ালা হয়। আচ্ছা স্যার এখানে তো তাহলে বোঝা যায় যে সোশ্যাল মিডিয়ার যে পোস্টার গুলো বা ডিজাইন গুলো এগুলো তো তাহলে করা যায়। হ্যাঁ, এগুলো করা যায়। আমি এক সময় এটা করতাম না, কারণ হচ্ছে আর আমার ডিজাইন দেখবেন যে বেশিরভাগের মধ্যেই আর ছবি মবি ছিল না, আগের কোনো ডিজাইনই নাই। তো তখন আমি এটাকে হারাম, মানে আমি যতটুকু জানতাম মনে করতাম, কিন্তু এখন আমার কাছে আলেমদের বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এটাকে হালাল মনে হয়, এই জন্য এটা আমি এখন মাঝে মধ্যে দিই, কিন্তু এরপরও খুবই কম, যেখানে না দিলে না হয় এরকম কিছু। আর এই যে ফেসবুকে আমরা করছি, প্রোফাইল পিকচার দিচ্ছি, অথবা আরও অনেক বিভিন্ন অনুষ্ঠানের পিকচার দিচ্ছি, তো এগুলোর একই হুকুমের মধ্যেই পড়বে, ঠিক আছে, মানে ডিজাইন করা যেটা, পিকচার আপলোড করা একই। আচ্ছা, এরপরে দেখেন অবৈধ এবং অশ্লীল কাজের ডিজাইন করা, শুধু ডিজাইন, আপনি প্রিন্ট করবেন না, শুধু ডিজাইন করা, সহযোগিতা করা, এগুলো সবই হালাল, হারাম হবে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন পুরুষ ও মহিলাদের, আচ্ছা পুরুষ ও মহিলাদের পর্দার বিধানে মহিলাদের করণীয় বেশি থাকে, ঠিক আছে, যেমন পুরুষদের হচ্ছে চোখের হেফাজত করতে হয়, এবং হচ্ছে যেখানে মানে গেলে আপনি হচ্ছে বেপরদায় পড়ে যাবেন না, হ্যাঁ, এমন জায়গাগুলো সতর্ক থাকতে হয়, যে আমি ওইখানে তাহলে না যাই, ওখানে গেলে হয়তো বেপরদা একটা পরিবেশে চলে যাব, ঠিক আছে, এগুলা খেয়াল রাখতে হয়। তো এই জন্য তো মহিলাদের এখানে অনেক বেশি, কারণ তাদের পুরো শরীরই সতরের অংশ, এই জন্য হচ্ছে বেশি। তো তাই মহিলাদের ছবি স্ক্রিনে প্রকাশ করলেও এটা হচ্ছে বেপরদার খেলাফ হয়, এই জন্য এটা হারাম হবে। মহিলাদের ছবি, এটা এখন হিজাব পরা ছবি হোক অথবা হচ্ছে হিজাব ছাড়া ছবি হোক। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা হলো মহিলাদের সম্মান রক্ষার্থেও হিজাব বা বুরকা পরিহিত ছবিও প্রকাশ করা উচিত না, ঠিক আছে। অনেকে মনে করে যে আমার তো পুরো শরীর ঢাকা, তাহলে রাখি, এই যে হিজাব, এটা কিন্তু মহিলাদের জন্য আলাদা একটা সম্মান, তো এই সম্মান রক্ষার জন্য মহিলাদের ছবিও ফেসবুকে বা এটা ডিজাইনের ক্ষেত্রে হোক বা ছবির ক্ষেত্রে হোক, এগুলা পোস্ট করা অনুচিত। আর যদি পর্দার খেলাফ হয়ে যায় তাহলে তো এটা হারামই হবে। আচ্ছা, এখন দেখেন সেফ জোন, হ্যাঁ, মতানৈক্য আছে, এমন বিষয়গুলা যত বেশি আপনি এড়িয়ে চলতে পারেন তত ভালো। আর যেগুলো স্পষ্ট হালাল হারাম, এগুলো তো বলেই দিচ্ছে মানুষ, ঠিক না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমরা হালাল হারাম বুঝলাম, হ্যাঁ, এখন অনেক মানুষ আছে যে ফতোয়া চায় শুধু শোনার জন্য, মানার জন্য না। যেমন বিশেষ করে তালাকের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক জায়গায়, হ্যাঁ, দেখেছি যে তারা হচ্ছে যখন একটা বিপদে পড়ে যায় তখন হুজুরদের কাছে আসে, ফতোয়া চায়, তো চাওয়ার পরে ওটার মানে না, মানে ফতোয়া নিয়ে যায় কিন্তু ওটার মানে না, এটা আমি অনেক দেখেছি। এই জন্য অনেকে আছে যে ফতোয়া দেয় না তালাক সম্পর্কে, কারণ এটা সে মানবে না, এটা নিয়ে আরও ঝামেলা তৈরি করবে, এটা নিয়ে হচ্ছে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে নেতা এগুলা ক্রিয়েট করবে, একটা সিন ক্রিয়েট করবে যে আপনি এটা কেন বললেন, এটা তো প্রথমে দেখেন সেই তার কাছে হেল্প চাচ্ছে যে আমাকে একটু সহযোগিতা করেন, এটার মাসালা কি হবে। এরপর যখন সে একটা মাসালা দিল, ওটা তার পছন্দ হয় নাই, তখন সে হচ্ছে মানে তার উপরেই চড়াও হচ্ছে এরকম। যার কারণে আমি একবার হচ্ছে আসুন্না ফাউন্ডেশনে গিয়েছিলাম, তখন হচ্ছে দেখেছি যে তারা তালাক সম্পর্কে কোনো মাসালা দেন না, হ্যাঁ, বলেন যে না, এটা এই বিষয়ক মাসালা আমরা দিই না, আপনি আপনার নিকটস্থ যে ফতোয়া বিভাগ আছে ওইখান থেকে নেন। তারা এড়িয়ে চলছেন, কারণ এটা মানুষ মানে না, মানে ফতোয়া নেয় কিন্তু মানে না, এই হচ্ছে বিষয়। এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, মেসেজ, হ্যাঁ, এটা আমি আমার পক্ষ থেকে শেয়ার করছি, আর আপনারা তো করতে পারেন, বাকি সবাই তো জানেন এগুলো। এটা হচ্ছে দেখেন আমরা আসলে ইনকাম করি কেন, এটা একটা বিষয়। আমি জানি না মনে থাকবে কিনা, মনে না থাকলে আপনারা মনে করাই দিন, এটা 1 নাম্বার ইস্যু, যে ইনকাম কেন করি। আর 2 নাম্বার হচ্ছে আমাদের রিজিক। রিজিক এই বিষয়টা বোঝার আগে বুঝতে হবে হচ্ছে আমাদের হায়াত হলো নির্ধারিত, হায়াত নির্ধারিত,
এখন ধরেন যে আপনাকে আল্লাহ তাআলা 20 বছর হায়াত দিয়েছে, অনেকে কাউকে 50 বছর, কাউকে হলো 100 বছর এরকম দিয়েছে, আপনাকে 20 বছর দিয়েছে। তো সবাই যখন জন্মগ্রহণ করে আগে থেকে রিজিক নির্ধারিত থাকে, তো আপনি এই 20 বছরের মধ্যে আপনার যতটুকু রিজিক আছে এটা আপনি পাবেনই, মানে আপনি এটা না পেয়ে মরার কোনো অপশনই নাই, এটা পাবেনই। আচ্ছা, কিন্তু মানুষকে রিজিক খুঁজতে হয়, আল্লাহ বলেছেন যে তোমরা কি করো, মানে রিজিকের সন্ধান করো, এটা খুঁজতে হয়। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যতটুকু রিজিক নির্ধারিত এটাই আপনি পাবেন, কিন্তু আপনি যদি চান যে এটা আমি হালাল উপায় অর্জন করব, আপনি হালালভাবেই পাবেন। আপনি যদি মনে করেন যে না আমি এটা মানে হালাল হারাম বিচার করব না, আমি সবভাবে ইনকাম করব, তাহলে আপনি ওইভাবেই পাবেন। মানে আপনি যেইভাবে ইচ্ছা করবেন আপনি ওইভাবেই পাবেন, কিন্তু আপনি ওইটুকুই পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। এটা হলো এক। আর 2 নম্বর হলো, যেহেতু আমরা মুসলিম, হ্যাঁ, এই জন্য আমাদের সফলতার মূল সংজ্ঞাটা বুঝতে হবে। আল্লাহ তাআলা মানুষকে এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। কেউকে দারিদ্র দিয়ে পরীক্ষা করেন, কাউকে হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। এখন এমন না কিন্তু যে কথার কথা যে আমি অনেক বেশি মানুষকে হেল্প করলাম বা অনেক বেশি দান করলাম এই জন্য আমি অনেক বেশি সওয়াব পাবো, এমনটা জরুরি না। এমনও হইতে পারে যে এক ব্যক্তি অল্প একটু কিছু দান করছে কিন্তু তার সওয়াবের পরিমাণ আমার চেয়ে অনেক বেশি, এটা হইতে পারে। অনেকে মনে করে আমি ধনী হব, অনেক বেশি দান খয়রাত করব, অনেক হচ্ছে মানুষের হেল্প করব, তো অনেক সওয়াব হবে, ব্যাপারটা এরকম না। এই জন্য আমাদের টাকা পয়সা বেশি থাকা যেই কথা, অল্প থাকা একই কথা, ঠিক আছে? মূল বিষয় হচ্ছে আপনার ইখলাস, আপনার নিয়তের বিশুদ্ধতা। আপনি ইচ্ছা করলেন, শুধু করতে পারেন নাই, তাও আপনি সওয়াব পাবেন। আরেকজন হয়তো করেছে, যদি সে তার নিয়ত ভালো থাকে সওয়াব পাবে, যদি নিয়ত একটু এদিক সেদিক থাকে তাহলে হচ্ছে তার এই ভালো কাজের ওজন খুব কমে যাবে, মানে মিজানের পাল্লায় এটার ওজন খুব কমে যাবে, এই জন্য সে হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের মানে সফল একটা হচ্ছে যে আমরা সফল কাকে বলি, যে দুনিয়াতে ভালো একটা পর্যায়ে গেছে তাকে আমরা সফল বলি। তো এই দুইটা সফলই খেয়াল রাখতে হবে আমাদের। একটা হচ্ছে যে দুনিয়াতে আমরা সফল, মানে কি, ধরেন আমি বোঝানোর জন্য বললাম যে মানুষের একটা স্বপ্ন থাকে, ঠিক আছে, যে আমি হচ্ছে একটা বাড়ি করব, বিশাল বাড়ি করব। তো বাড়ি করার পরে হচ্ছে আমি থাকবো, আমার কোনো টেনশন নেই। আমি হচ্ছে ধরুন যদি ভাড়াও দেই, ধরেন আমি 5 তলা 10 তলা একটা বাড়ি করলাম, যদি ভাড়াই দিই আমার অন্য কাজ করা লাগলো না, এমনিতে একটা আর্নিং আসলো। আরেকটা স্বপ্ন থাকে, জাস্ট আজকে তো আলোচনা, এই জন্য আমি এগুলো বলছি। আমি মনে করছি যে আপনাদের জন্য এটা অপ্রয়োজনীয় হবে না, এই জন্য আমি আলোচনাটা করছি। তো অনেকের মানে এরকম স্বপ্ন থাকে, মানে জান্নাতে আল্লাহ তাআলা জান্নাত পুরস্কার হিসাবে জান্নাতটা কেন বললেন, আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ মানুষ এই ব্যাপারটাকে বুঝে ভালো, ঠিক আছে? যেমন মানুষের কি স্বপ্ন থাকে যে সে হচ্ছে একটা বড় জায়গা কিনবে, বড় জায়গা কিনে একপাশে একটা বাড়ি করবে, সামনে হয়তো একটা সুইমিং পুল থাকবে, চতুর্পাশে ফল বা বিভিন্ন গাছপালা থাকবে, একটা সবুজ একটা পরিবেশ থাকবে, ঠিক আছে? এবং বিকালবেলা বসার জন্য বা গল্প করার জন্য আলাদা একটা জায়গা থাকবে। তো এই যে পরিবেশটা, এই যে একটা বাড়ির একটা এরিয়া, এটাকে বলে বাগান বাড়ি। হ্যাঁ, আর জান্নাত মানে অনেকে বলে হচ্ছে জান্নাত মানে হলো বাগান। তো আমি যেটা বুঝি এটা হচ্ছে বাগান দিয়ে মানুষ কি করবে। ধরেন ফলের বাগান, বাগানে কি মানুষ থাকে না। অথবা হচ্ছে বাগান মানে যদি আপনি বুঝেন যে অনেক গাছপালা আছে, এটা জঙ্গল হয়ে যায়, জঙ্গল দিয়ে কি করবে। আপনি যদি এটাও বুঝেন যে বাগান মানে হচ্ছে অনেক ফুলের গাছ থাকবে, প্রজাপতি উড়বে, এটা হচ্ছে বাগান, তো এমন জায়গায় কি মানুষ থাকে না। তো এই জান্নাত মানে হচ্ছে বাগান বাড়ি, মানে হচ্ছে সবুজে ঘেরা সুন্দর একটা বাড়ি, যেটা মানুষ সবসময় কল্পনা করে। ধরেন যে আপনি এমন একটা বাড়ি বানিয়ে ফেললেন টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, কিন্তু আপনি যদি আসলেই বিশ্বাস করেন, আপনি তো বিশ্বাস করেনই, অবশ্যই করেন। এখন যদি আসলেই বিশ্বাস করেন যে আপনি সারা জীবন ইনকাম করে, হ্যাঁ, সারা জীবন ইনকাম করে, এটা হালাল হোক বা হারাম হোক, আপনি ইনকাম করে এমন একটা বাড়ি বানিয়েছেন যেটা আপনার একেবারে শান্তির জায়গা, ঠিক আছে, কিন্তু আপনি এই বাড়িতে কয়দিন থাকতে পারবেন? এটা তো থাকতে পারবেন না। বরং তার চেয়ে এটা ভালো না যে আপনি এমনই আরেকটা বাড়ি, কথার কথা এমনই, এর চেয়ে বেশিও না কথার কথা, তো এমনই আরেকটা বাড়ি আপনি কি করলেন, বানাইলেন, যেটা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন। আপনি এইখানে যদি একটা চেয়ার কিনতেন, এই চেয়ারটা আপনি কয়েকদিন ব্যবহার করতে পারতেন, এরপর আপনি মারা গেলে অন্য কেউ ব্যবহার করতো, কিন্তু আপনি এটার জন্য অনেক কষ্ট করছেন, করে ইনকাম করলেন। আর আপনি এর চেয়ে বরং আরেকটা চেয়ার বানাতে পারেন, যেটা হচ্ছে আপনি সবসময় ব্যবহার করতে পারবেন, কখনো নষ্ট হবে না, ঠিক আছে? এগুলো পুরো ইসলামিক আলোচনার দিকে চলে যাচ্ছে, কিন্তু হালাল হারামের মূল কনসেপ্ট এটাই, ঠিক আছে?
আপনি এমন বাড়ি করলেন যেটা আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, এমন হচ্ছে আপনি একটা সুইমিং পুল করলেন যেটা আপনার সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর জান্নাতের বাকি কনসেপ্ট তো আছেই, হ্যাঁ, বিশাল। ধরুন যারা যে সবার পরে জান্নাতে যাবে, সে কি করবে? 10 দুনিয়ার সমান জান্নাত পাবে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আমি যেটা বুঝাতে চাই এটা হচ্ছে যে জান্নাত মানে আমরা বাগান বাড়ি বুঝেছি, যে এটা কেমন হবে? 10 দুনিয়া মানে কি? বাংলাদেশটা কত বড়, আপনার এলাকা কত বড়, ঢাকা কত বড়, আর পুরো বাংলাদেশ কত বড়, পুরো পৃথিবীটা কত বড়। হ্যাঁ, পুরো দেশটা চিন্তা করেন, বাংলাদেশের সমান 10টা দেশ হইলেই তো কত কিছু, আর পুরো পৃথিবীর সমান 10টা পৃথিবী। আমার যেটা কথা এটা হচ্ছে এই পুরো এত বড় জায়গার মধ্যে, মানে ধরেন এক পাশে কি একটা বাগান বাড়ি থাকবে আর পুরো জায়গা ধুধু মরুভূমি থাকবে বা সাগর থাকবে, এরকম কিছু না। কিন্তু আমরা জানি যে যখন আমরা একটা ভালো কাজ করি, ধরুন আপনি আর্নিং করছেন, হ্যাঁ, হালালভাবে আর্নিং করছেন, আপনি কিন্তু আল্লাহ তাআলার রিজিক, আল্লাহর হুকুমই মানছেন, রিজিকের সন্ধান করছেন, এটার মধ্যে আপনি সওয়াব পাচ্ছেন। তো এই সওয়াবটা কখন কাজে লাগবে? অথবা আপনি একবার সুবহানাল্লাহ বললেন, কথার কথা, অথবা আপনি বিক্রি করার সময় বিসমিল্লাহ বলে, মানে ডিজাইন করার সময় বিসমিল্লাহ বলে শুরু করলেন, শেষ হলো আলহামদুলিল্লাহ বললেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বললেন। অথবা এই যে মানে আপনার কাজ, মুসলমানের পুরো জীবনই কিন্তু আমল, প্রত্যেকটা কাজ আপনি ইস্তেঞ্জা করছেন, হ্যাঁ, পেশাব পায়খানা, এটাও আমল হইতে পারে। এই জন্য মানে যার যত বেশি আমল, মানে কি আমল করলে আপনি সওয়াব পাবেন, এই সওয়াব হচ্ছে একটা কারেন্সি, এটা এক ধরনের টাকা পয়সা, এটা আপনার কাজে লাগবে। ঠিক আছে, আমরা শুনেছি হাদিসের মধ্যে যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয় অথবা একটা বাড়ি তৈরি হয়। ঠিক আছে, তো এই যে আপনি যতবার মানে আল্লাহ তো একটা মানে একটা জান্নাত যেটা আপনি যা চান তা পাবেন, এটা দিবেনই, কিন্তু এরপরও জান্নাতের স্তর আছে না, বিভিন্ন স্তর। তো সেই অনুযায়ী আপনি যত আমল করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার জান্নাতের ভেতরে মানে এগুলার নাজ নিয়ামতটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, তো আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, ধরেন যে ততগুলা গাছ বেশি থাকলো, এরকম একটা কনসেপ্ট। তো যেহেতু আলোচনা করছি, আমি জাস্ট আরেকটু বলে শেষ করি। এটা হচ্ছে অনেকে আবার হচ্ছে মনে করবে যে আমরা জান্নাতে গিয়ে মানে এত বাড়ি দিয়ে কী করব। মনে করেন যে আপনার একটা রাজপ্রাসাদ আছে, আপনি এখানে যা চান তাই পান, সব কিছুই তো মানে যথেষ্ট, ঠিক না? তাহলে এতগুলা দিয়ে আপনি কি করবেন? বা অথবা এত যে বিশাল জায়গা, জান্নাত হচ্ছে ধরুন কেমন, মানে আমি জাস্ট যতটুকু বুঝেছি এটা হলো যে এটা হলো রাজপ্রাসাদের শহর, এরকম থাকবে, মানে পুরোটাই ভরা থাকবে, কোনো জায়গায় খালি থাকবে না। এখানে হাজার হাজার প্রাসাদ থাকবে, যেটা শুধু আপনার জন্যই। তাহলে আপনি হাজার প্রাসাদ দিয়ে কী করবেন? জান্নাতের একটা কনসেপ্ট হলো যে এইখানে আপনি একই সাথে অনেকগুলা কাজ করতে পারবেন। যেমন এই আপনারা ভালো বুঝবেন, এটা হলো আমরা কপি করি না, এখানে যেমন একটা পিকচার আছে, এটা আমি 10 জায়গায় কপি করেছি, ঠিক আছে, অথবা ডুপ্লিকেট করেছি অনেক জায়গায়, একই পিকচার একটাই, কিন্তু এটা লিঙ্ক করে আমি হচ্ছে 100 জায়গায় ব্যবহার করছি, 100 জায়গাতেই দেখা যাচ্ছে। তো জান্নাতে এরকম আপনি নিজেকে ডুপ্লিকেট করতে পারবেন। একই সময়ে আপনি ধরেন এক জায়গায় খাচ্ছেন, তো ধরেন আপনার 1 নাম্বার ফ্ল্যাটে বসে আপনি খাবার খাচ্ছেন, আবার হচ্ছে ধরেন ওই একই টাইমে আপনি আপনার 25 নাম্বার ফ্ল্যাটে আপনি হচ্ছে আপনার স্ত্রীর সাথে গল্প করছেন, আবার হচ্ছে একই সময়ে আপনি আপনার 55 নাম্বার ফ্ল্যাটের সুইমিং পুলে গোসল করছেন। তো এরকম একই সময়ে আপনি হাজার জায়গায় উপস্থিত থাকতে পারবেন, হাজার জায়গায় আলাদা আলাদা কাজ করবেন এবং সেগুলোর অনুভূতি একই সময়ে আপনি অনুভব করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখন মুসলিমদের জন্য যেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের বয়স কত। আপনি যদি একটু হিসাব করেন যে আমার বয়স কথার কথা 30 বোধহয় হবে আমার বয়স, বা 30-এর কাছাকাছি। তো 30 বছর বয়স, আমরা যদি খুব বেশি বাঁচি, আমি যদি খুব বেশি বাঁচি তাহলে আর কয়দিন বাঁচবো? ধরেন যে 30 বছর আর 30 বছর কথার কথা, 30 বছর আর 30 বছর বাঁচলাম 60 বছর। তাহলে 30 বছর পরে এখন হলো ধরেন 2000, এখন তো 25 সাল, ধরেন যে এখন 2030 সাল, মানে আমি সহজ করতেছি হিসাবটা। তাহলে আমি বাঁচবো হলো 2060 সাল পর্যন্ত। তাহলে 2061 সালে এটা নিশ্চিত যে আমি পৃথিবীতে থাকবো না। 2061 সাল মানে এই শতাব্দীতেই আমি হচ্ছে পৃথিবীতে থাকবো না। তখন আমার হচ্ছে 2টা অপশন, হয়তো জান্নাতে যাব, না হলে জাহান্নামে। এখন এই 2টা ছাড়া ভিন্ন কোনো অপশন কিন্তু আমার জন্য নাই যে আমি আলাদা আরেক জায়গায় চলে যাব। এর মানে হচ্ছে তখন আমি নিশ্চিতভাবে হয়তো জান্নাতে থাকবো, না হলে জাহান্নামে থাকবো। এই 2টার একটাতে থাকতেই হবে। যেহেতু থাকতেই হবে, এই জন্য আমি কোন জায়গায় থাকবো ওইটার ডিসিশন আমাকে এখনই নেওয়া লাগবে। আমি যদি ভালো কাজ করি, আল্লাহ কোনো দিনও আমাকে হচ্ছে মানে আমার ভালো কাজ বাদ করে দিয়ে আমাকে জাহান্নামে দিবেন না, এটা করবেন না।
আল্লাহ তো চানই মানুষ ভালো কাজ করুক, এই জন্যই তো আল্লাহ তাআলা বারবার কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন, ঠিক না? এই জন্যই বারবার তওবার দরজা খোলা থাকে আমাদের জন্য, যে আমি যদি হাজারো গুনাহ করি তাহলে আল্লাহ হচ্ছে জাস্ট মন থেকে বললেই মাফ করে দিবে, ঠিক আছে? এবং মাফ করে দিলে এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আবার হচ্ছে হাশরের ময়দানে আমাদেরকে লজ্জা দিবেন না, এবং আমাদের খাতাতে এই গুনাহ থাকবেও না, যে এই তুমি তো গুনাহ করছিলা। মানে এটা কি কখনো সম্ভব যে আল্লাহ তাআলা একজনকে মাফ করে দিছে দুনিয়াতে, এটার জন্য আবার আখিরাত থেকে তাকে লজ্জা দিচ্ছে? এটা কখনো হবে না, ঠিক আছে? এই জন্য আবার উল্টা কি হয়, যে গুনাহগুলো আল্লাহ সব দিয়ে দেন। আমি আসলে আপনাদেরকে ওরকম ওয়াজ নসিহত করতে চাই না, কিন্তু জাস্ট আমি যেটা বুঝি বা আমার যেটা মাথায় আসে আমি এটা বলার চেষ্টা করছি, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে আমরা নিশ্চিতভাবে কোথায় থাকবো, জান্নাত বা জাহান্নামে, এবং ওই ডিসিশনটা আমাদেরকে এখন নিতে হবে। এখন মাত্র 30 বছর, যদি খুব বেশি দিন বাঁচি, মাত্র 30 বছর, এরপরে আমি হচ্ছে মানে কবরে থাকবো, জান্নাত বা জাহান্নামে একটা ফয়সালা হবে, ঠিক আছে? তো এই জন্য এখনই আমাকে ডিসাইড করতে হবে যে আমি আসলে কি করতেছি, অথবা আমি যেই কাজ করতেছি এটা দিয়ে কি আমি আসলে জান্নাতে যাবো কিনা, না জাহান্নামে যাব। আর জাহান্নামে যদি যাই তাহলে আমি ওই আযাবটা সহ্য করতে পারবো কিনা। ধরেন আমি পুড়েই গেলাম, কথার কথা যে আমি মুসলিম, অনেকে মনে করে যে আমি তো গুনাহ করছি পুড়ে যাব, তো পুড়ে যাওয়া কি এত সহজ? মানে আপনি একদিন একটু আগুনে হাত দিয়ে দেখেন, যে মোমের আগুন বা আপনার যে চুলার আগুন, ওইখানে একটু হাত দিয়ে দেখেন যে আপনি হচ্ছে ওইখানে একদিনও যদি পুড়েন তাহলে একদিনও পুড়তে পারবেন কিনা। তো এই জন্য একদিনও পুরার কনসেপ্টে যাওয়া যাবে না। যা কোন কনসেপ্টে যাওয়া লাগবে? আল্লাহর অনুগ্রহ দয়ার কনসেপ্টে যাওয়া লাগবে, যে না আমি প্রথম দিনই জান্নাতে যাব। এবং প্রথম দিনই যারা জান্নাতে যাবে তারা হচ্ছে কয়েকভাবে যাবে, মানে তাদের কয়েকভাবে হিসাব হবে। কেউ হবে যে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর কেউ হচ্ছে যে তাদের হিসাব সহজ হবে, তারা জান্নাতে যাবে। কেউ হচ্ছে হিসাব কঠিন হবে, যাদের হিসাব কঠিন হবে তারা জান্নাতে যাইতে পারবে না, পুরে যাওয়া লাগবে, হ্যাঁ। আর যারা কাফির মুশরিক তাদের তো হিসাব করা লাগবে না, এমনিতেই জাহান্নামে চলে যাবে। এই হচ্ছে বিষয়। তো এই যে প্রথমে যারা বিনা হিসাবে যাবে ওই কাতারে থাকা লাগবে, এবং এইগুলো তো মানে নবী রাসূলরা বা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে, আমরা যেন এগুলো গ্রহণ করি বা ওইভাবে উদ্যোগটা নেই, এই জন্যই তো মূলত বলা হয়েছে, ঠিক না? তো এই হচ্ছে বিষয়। তো আমরা আর্নিং করি, গ্রাফিক ডিজাইন করি, যাই করি সব এগুলার ইবাদত বানাই ফেলতে হবে, ঠিক আছে? এমন না যে এটা আমার বিজনেস, আমি যখন কোরআন শরীফ পড়ি শুধু ওইটাই আমার ইবাদত। এটা করলে আমাদের জীবনে সওয়াবের সংখ্যা খুব কম থাকবে, ঠিক আছে? এটা তো নিয়তের উপর নির্ভর করবে, যে আপনি আসলে নিয়ত দিয়ে কোনটাকে মানে সাধারণ কাজ হিসেবে রাখছেন আর কোনটা হচ্ছে আমল বানিয়ে ফেলছেন, ঠিক আছে? এই জন্য যদি আমরা চাই তাহলে আমাদের দিনের প্রত্যেকটা কাজকে আমল বানিয়ে ফেলতে পারি, এবং এটার জন্য আমরা সওয়াব পেতে পারি, যেটা হচ্ছে কারেন্সি, টাকা পয়সা, যেটা কাজে লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এরপরে শুধু টাকা পয়সা দিয়ে তো জান্নাতে যেতে পারবো না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আলাদা আমরা হচ্ছে আল্লাহ চাইলে আলাদা নিয়ামত পাবো, কিন্তু আল্লাহর অনুগ্রহ তো লাগবেই। তো অনুগ্রহের জন্যও তো হালাল হারাম মেনে চলতে হবে, আল্লাহর কথা মানতে হবে, তাই না? আল্লাহ আমাদেরকে বানাইছেন, তো আল্লাহ যে ম্যানুয়াল দিছেন ওইটা দিয়ে চললেই আমরা ঠিক থাকবো, আমরা ভালো হব বা আসল সফলতার দিকে যেতে পারবো বা সাকসেস পর্যন্ত যেতে পারবো। যদি নিজেরা একটা কাস্টমাইজ করে বানিয়ে ফেলি, অথবা একটা বিধান আমার কাছে ভালো লাগতেছে আমি ওইটা মানি, আরেকটা ভালো লাগে না ওইটা মানি না, তাহলে তো এটা কাস্টমাইজ ইসলাম হলো, যে আল্লাহর কোরআন রে আমি নিজে কাস্টমাইজ করে আমার কিছু মানি আর আল্লাহর কিছু মানি। ওইটা গ্রহণযোগ্য হবে কিনা এটা আপনারা তো ভালো জানবেন, ঠিক আছে? এতটুকুই আমার আলোচনা আজকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর যদি না হয় তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আজকে একটু বড় হয়ে গেছে, আমি দুঃখিত। তো আসলে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু হালাল হারাম রিলেটেড আলোচনা তো এই জন্য হচ্ছে এটা একটু আলোচনা চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। আর হলো হ্যাঁ, আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, অবশ্যই দিয়ে দিব। এবং অলরেডি হালাল হারামের যে বইটা এটা আমি আপনাদেরকে দিয়েছি। আর হলো বাকি যে ফাইল ফোল্ডারগুলো এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন থাকলে কি করতে পারেন, হাত তুলতে পারেন। আর আমার কথার উপরে ভিত্তি করে আপনারা কোনো হালাল হারাম ডিসিশন নেবেন না। আপনারা হচ্ছে যেহেতু আপনি আলেম, আপনি ইনকাম করতে পারতেছেন মাসের পর মাস কষ্ট করে, আপনি একটা ফতোয়া নিতে পারবেন না আলেম থেকে? নেবেন। যখনই কোনো বিষয়ে সন্দেহ লাগবে ফতোয়া নেবেন, নিয়ে হচ্ছে আপনি ওইভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ ইনশাল্লাহ সহজ করে দেখ সবাইকে। জি আমিন। আচ্ছা, কারো কোনো হাত দেখতে পাচ্ছি না, আমি লিভ নিব? জি স্যার, আজকে অনেক সুন্দর আলোচনা হয়েছে, জাযাকাল্লাহ। জি, শুকরিয়া আপনাদেরকে।